গুড মর্নিং বাংলাদেশ, দিস ইজ আইজুদ্দিন এন্ড ইউ আর নট। আমাদের সাথে আছে ইউএস8 কান্ট্রি ডিরেক্টর কাতার কেমিক্যাল আলী এন্ড ইউএস কান্ট্রি ডিরেক্টর ইংল্যান্ড সুশান্ত দাশগুপ্ত, আর আমাদের সুইজারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর রমি রহমান পিয়াল একটু পরে আসতেছে। কেমিক্যাল আলী, আজকে আমরা কি করব ব্রাদার? আজকে আমরা কথা বলবো যে শেখ হাসিনা মারা গেছে এবং এটা সত্য কাহিনী। বিভিন্নভাবে আমরা খবর দেখছি এবং শেখ হাসিনা মারা যাওয়ার পরেও কিভাবে আমাদের সাথে আড্ডায় আসলেন সে বিষয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্ল্যানশেটের মাধ্যমে করছি আমরা। আমি একটা উইজি বোর্ড কিনছি, সেখানে প্ল্যানশেট করলাম। প্ল্যানশেট করার পরে শেখ হাসিনার আত্মা আসলো, তারপর 35 মিনিটের মধ্যে বক্তৃতা দিল। আবার কঠিন ব্যাপারে আত্মা তোমার ওই শেষে আবার জয় বাংলা বলে আমাদের উদ্বুদ্ধ করলো। এটাই তো ঘটছে নাকি সুশান্ত? হ্যাঁ, একটা ভিডিও একটু দেখি। এটা আবার কি বলে রিউমার স্ক্যানার নাকি জানি আছে আপনার ফেভারিট, মানে আপনার ফান্ডেড একটা আছে না, কি বলে ফ্যাক্ট চেকার আছে। দেখতে পারি আমরা। হ্যাঁ, ভিডিও দেখি, ভিডিওটা দেখি দাঁড়ান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তবে রিউমার স্ক্যানার বলছে শেখ হাসিনার মারা যাওয়ার এ দাবিটি মিথ্যা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ইন্টারনেটে ধারাবাহিকভাবে তার সম্পর্কে নানা তথ্য অপপ্রচার হয়ে আসছে। এরই প্রেক্ষিতে গত 30 জানুয়ারি থেকে শেখ হাসিনা আজ রাত ভারতের সময় 2:30 মারা যান শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার মারা যাওয়ার দাবিটি সঠিক নয়। আমাদের অনুষ্ঠান ওনারা আমরা আসল প্ল্যান সেট করে আনছিলাম। ওকে, মানে রিউমার স্ক্যানারের দাবি যদি সত্য হয় না, রিউমার স্ক্যানের দাবি তো সত্য না। রিউমার স্ক্যানের দাবি তো আমরা সবসময় মিথ্যা বলে জানি। রিউমার স্ক্যান যা বলে আমরা তার বিপক্ষে থাকি। রিউমার স্ক্যানার সত্য না, আমরা মানে কি ফাঁসির দণ্ড পাওয়া যাবে শেখ হাসিনা, তাই তো? না না না, তার মানে মরে গেছে, মরা মানুষের তো আর ফাঁসি দেয় না। না, রিউমার স্ক্যানার মিথ্যা বলছে এটা আমি মনে করি, এবং শেখ হাসিনা আসলেই মারা গেছেন। আচ্ছা, তাহলে আমাকে প্ল্যান সেট মারা গেলে এখন কথাবার্তা বলতেছে কে বক্তৃতায়? এটা তো ছোটবেলায় না আমার একবার এই ভূতে ধরছিল আর কি, না জিনে লোক আসলে পড়িতে ধরছিল, ওই দুষ্ট লোকেরা বলে ভূতে ধরছিল। তাল গাছের উপর নিয়ে যায় নাই তো? না, তাল গাছের উপরে নিবে কেন? এটা তো পরিতে ধরলে তাল গাছের উপর নিয়ে যায়। জিনে ধরলে রাত্রিবেলা ঘুমাইতা, তারপর দেখা যেত পরি তোমাকে নিয়ে কি ইয়া করছে। এই পরি কিন্তু আবার এই আমাদের আবার পিছনে এক ব্যাগ বড় ভাই আছে যে পরিমণিকে খুব ভালো পায়, সেই পরিমণি না কিন্তু। আমরা বক্তব্য আসলে এখানে আমি একটু বলি, ইন্টারজেক্ট করি। সেটা হচ্ছে শেখ হাসিনা মারা গেছে এইটা মানে 2012 সালে, মানে গণজাগরণ আগে থেকে আসলে শুরু হয়েছিল ক্যাম্পেইনটা যে শেখ হাসিনা ক্যান্সার হয়েছে, শি ইজ গোয়িং টু ডাই সুন। হ্যাঁ, এইটা 2014-তে মানে বেশি প্রকট ভাবে প্রচারিত হয়েছে। গুজব, এদের যে গুজব সেল, হ্যাঁ, এখন এই গুজব সেল আসলে শেখ হাসিনা নাই এইটা দিয়ে আসলে কি প্রমাণ করতে চায়? মানে আওয়ামী লীগ কর্মীরা ডিসহার্টেড হবে, সবাই আওয়ামী লীগ ছেড়ে দিবে, যে নেত্রী মরে গেছে, আমার আর এই জীবন রেখে কি লাভ, এরকম কিছু নাকি? এমন মানে আরেকটা জিনিস হলো যে তারা তো অলরেডি ঘোষণাই দিছে, যেমন প্রধান, আমরা সেদিন একটা ভিডিও দেখলাম, প্রধান বিচারপতির বাসভবনে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা রেহানাকে অ্যাটলিস্ট ফাঁসি দেওয়ার একটা রায় ঘোষণা করা হবে। তো শেখ হাসিনা মারা গেছে, কারণ এই যে গুজব সেল গুলা এটা প্রমোট করতেছে, এই রাষ্ট্র কিন্তু এগুলোর ওন করে, খেয়াল করো, তারা কিন্তু এরা যা বলে এটাকে ওন করে। তার মানে কি তারা কি এখন ভূতরে ফাঁসি দিবে এরকম কিছু? না না, এরা শেখ হাসিনাকে প্রচন্ড রকমের ভয় পায়। তোমার শেখ হাসিনা, তোমার শেখ হাসিনা একজন আইকন ইন বাংলাদেশ। তোমার ব্যাপারটা হচ্ছিল এরা শেখ হাসিনাকে ভয় পায়। এরা জানে যে শেখ হাসিনা, ইফ এনিবডি ক্যান টার্ন দিস সিচুয়েশন, এটা শেখ হাসিনাই করতে পারবে, এবং তারা সেই জন্য তোমার শেখ হাসিনাকে প্রচন্ড রকমের ভয় পায়। তো শেখ হাসিনাকে নিউট্রালাইজ করার উপায় কি? তুমি ফ্যাক্ট এবং সত্য দিয়ে শেখ হাসিনাকে নিউট্রালাইজ করতে পারবা না। তুমি সব উদ্ভট সব কথাবার্তা নিয়ে আসবা। যেমন কিছুক্ষণ আগে আমাদের মহামান্য
বেআইনি আইনি প্রসিকিউটর বলছে নো ট্রিটমেন্ট, নো রিলিজ, মানে চিকিৎসা ছাড়া মেরে ফেলো, সামথিং লাইক দ্যাট, রাইট? এরা শেখ হাসিনাকে ভয় পায়। ক্যান হি রিয়েলি সে দ্যাট? মানে আসলে প্রতিদিন এই ধরনের একটা গুজব দিয়ে তোমার এরা ফেসবুক, অনলাইন মিডিয়া সরব রাখার চেষ্টা করে, যাতে আসল সমস্যা দেশে যা হচ্ছে এর থেকে তোমার এগুলি লোকের দৃষ্টি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা এবং এই গুজবটা কিন্তু বাজারে বেশি মার্কেট পায় নাই, কারণ আমরা কেউ পাত্তা দিই নাই। আর সাধারণ মানুষ, হ্যাঁ, এবং সাধারণ মানুষ মানে যেই অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টে আমি দেখছি মিনিমাম লোয়েস্ট ইয়ে হলো 4,500 লাইক করে। হ্যাঁ, তো সেখানে 65টা লাইক দেখছি আমি লাস্ট ইয়ার পর্যন্ত। পিয়াল ভাই লাইক দিয়ে তো আর সবকিছু আপনি পরিমাপ করতে না, যেমন আমার এখন কোনো লাইক নেই তো কি, কিংবা ওই যে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট বাংলাদেশের যে জিওবি, তারপরে আপনার প্রেস উইং, এদের তো 200 লাইকও হয় না। তার মানে কি এদের কি যে স্ট্যান্ড? সো লেট মি গো ব্যাক টু দ্যাট। সো আমি এখন যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি যে তোমার প্রতিটা ক্ষেত্রে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করে আসল সমস্যা থেকে সবকিছু ছড়িয়ে নেওয়ার জন্য। এরা তোমার দেশে ধর্ষণ বেড়ে গেছে এবং ধর্ষণের রিপোর্টিংও ঠিক মতো হচ্ছে না। তো তার মধ্যে তারা কি করলো যে তোমার ইংল্যান্ডের 24টা ধর্ষণ হয়, সেখানে মাত্র 50 লাখ লোক, আর 24 কোটি লোকে 18 কোটি দেশে লেগে 17টা ধর্ষণ, এমন বেশি কিছু নাকি মিডিয়া রিপোর্ট করে না। মানে এই শফিক না বললো মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতেছে মিডিয়া, সবচেয়ে বেশি বাক স্বাধীনতা আছে বাংলাদেশে। মিডিয়া রিপোর্ট করলে 7 বার এডিট করতে হয়, ইভেন ভালো আছি না খারাপ আছি সেটা নিয়ে। বাট এরা তোমার ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করে এবং প্রতিটা দিন একটার পর একটা গুজব বাজারে আসে। আজকে প্রথম আলোর চিফ নিউজ কি? আজকে প্রথম আলোর চিফ নিউজ হলো গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা, একটা দেশের প্রধান উপদেষ্টা তোমার এলন মাস্কের কাছে চিঠি লিখছে। কি বিষয়ে চিঠি লিখছে? স্টারলিংক বাংলাদেশে আগামী 90 দিনের মধ্যে আনার জন্য। এখন আমরা এটা জানি, এক্স জুনায়েদ পলক এটা আগেই করে গেছে, সো এটার মধ্যে নতুন কিছু নাই। 1 বছর আগের ডিল এটা। হ্যাঁ, 1 বছর আগের গেম। এখন তোমার অনলাইন মিডিয়াতে একটা করা যায়, ট্রাম্প সরকারের সাথে আমার অনেক খাতির, আমি এলন মাস্কের কাছে চিঠি লিখি। এখন এলন মাস্কের হার্ডওয়্যার তোমার সার্ভিসের যে দাম, বাংলাদেশ থেকে তার সর্বোচ্চ $10 মিলিয়ন রেভিনিউ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এইটা আর একটা খবর আছে ডাক্তার সাহেব প্রথম আলোতে, সেটা হচ্ছে যে প্রথম আলোর মনে হয় সহ সম্পাদক বা উপসম্পাদক শরফুদ্দিন আহমেদ, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিচ্ছে আর কি। এটা মনে করেন ট্রাম্প হয়তো সিরিয়াসলি আমি দেখতেছি আর কি। তোমার এরা চলতেছে গুজব, এবং সাধারণ মানুষ তুমি দে আর কামিং আউট অফ দ্য উডস টু ডু দ্যাট। এই যে তোমার সালমান মুক্তাদির নামে বাটপাটটা, হ্যাঁ, হাফম্যান, আমি ওরা হাফম্যান বলবো বিকজ হি ইজ আ হাফম্যান। আই এম সরি ইফ আই এম অফেন্ডিং হিম। হাফ লেডিস বলো তাহলে তো। আমি হাফম্যান বলছি। হাফম্যান ইজ বেটার। হাফম্যান ইজ বেটার। ইউ শুড গুগল ইট সামটাইম। Yeah, exactly. That's why I'm saying halfman is better. আচ্ছা, তোমার এখানে যা হচ্ছে সেটা তোমার পুরো ব্যাপারটা যে আমরা একটা গুজব ছাড়বো যাতে আসল সমস্যা, আসল ব্যাপার যেগুলি সেগুলি অনলাইন মিডিয়া থেকে সরে যায়। এই যে শেখ হাসিনার হত্যা, আসল কথা চাপা পড়ে যাচ্ছে ধর্ষণ। আমরা ইংল্যান্ডের ধর্ষণের কথা বলবো যাতে এগুলি পার পড়ে যায়। আমরা ট্রাম্প যে $29 মিলিয়ন আমাদেরকে দিছে এটা বলছি, সেই ব্যাপারে গণশত্রু শফিকুল আলমের কোনো কথা নাই। চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট এখন পর্যন্ত একটা ডিনায়াল দেয় নাই যে জুলাই আগস্ট মাসে যে ষড়যন্ত্র হচ্ছে, যে সামরিক অভ্যুত্থান হচ্ছে, এটাতে ইউএসএ এর টাকা ব্যবহার হচ্ছে। বাংলাদেশের গভর্নমেন্টের কোনো অফিসিয়াল ডিনায়াল নাই। সো নো ডিনায়াল ইজ অ্যান অ্যাডমিশন। কিন্তু গণশত্রুরা তো সবাই নাকি আগে পাড়ার লোকজন ডাকতো, বলে গ্রামের লোকজন ওটাকে সত্যি নাকি? আচ্ছা, ওইটা আমরা একটা ভিডিও দেখবো। তার আগে আমাদের একটা বিশেষ ঘোষণা আছে, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের আড্ডায় জয়েন করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এটিএম পেজ, সরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা একটা ভিডিও দেখবো সুশান্ত দা। ভিডিও কালেকশন তো টু মাচ। আরে গণশত্রু শফিকুল আলম, গণশত্রু শফিকুল আলম দিয়ে শুরু করি আর কি।
ওকে, শফিক ভাইয়ের 2টা ভিডিও আছে, একটা দেখি আগে। আমি কালকে গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন, ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। সিকিউরিটি ছিল না, আমার ওয়াইফ তো ওরিড হয়ে গেলেন, তোর সিকিউরিটি থাকা উচিত। আচ্ছা, এইটার সাথে আমি আরেকটা রিলেটেড ভিডিও দেখাবো, তাহলে শফিকের চ্যাপ্টারটা ক্লোজ আর কি। ওইটা ইন্টারেস্টিং, মানে দুইটা আসলে আমরা মিলাইতে পারি এক ধরনের। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ। মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদকর্মীদের বিভিন্ন মামলা থেকে অব্যাহতি সহ বেশ কিছু বিষয়ে মনোযোগ আকর্ষণ করা হয় চিঠিতে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সহ প্রচলিত বেশ কিছু পুরনো আইনের সংস্কার করার আহ্বানও জানায় সিপিজে। আমরা সিপিজিকে আহ্বান করব তারা যেন বাংলাদেশে এসে তারাই দেখে যায় যে বাংলাদেশে ফ্রিডম অফ প্রেসের অবস্থাটা কি। আমরা মনে করি এখন বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস বা জার্নালিস্টরা যে ফ্রিডমটা এনজয় করছেন, এটা গত 53 ইয়ার্সে, আমাদের 1971 সালে আমাদের স্বাধীনতার পরে এত বেশি, এত ফ্রিডম কোনোদিন কেউ এনজয় করেননি। আপনি আমার নামে কি লিখলেন, এটা ডকুমেন্টেড হয়েছে। আমাকে একজন কালকে এইটা বললেন, এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আমরা কেউ বলতে পারবে না যে আমরা কোনো পত্রিকাকে বলেছি যে আপনার এই রিপোর্টটা নামান। আমরা কাউকে থ্রেট করেছি, কাউকে ইনফ্লুয়েন্স করেছি, কাউকে প্রেসার করেছি, এরকম কোনো ঘটনা হয়নি। কি একটা মানে ও কত কনফিডেন্সলি চাপা মারতে পারে। আমি এই জন্যই তোকে গণতন্ত্র বলে। মিডিয়ার কি অবস্থা আমার থেকে ভালো কেউ জানে না। আই এম মানে লিটারেলি কানেক্টেড টু 4 or 5 মিডিয়াস অফ বাংলাদেশ, যেগুলো একসময় মানে খুব মানে আমি প্রথম আলো ডেইলি স্টারে আসলে মিডিয়া মনে করলাম। ও যেই দালালের কথা বললো, ওই দালাল হলো এইগুলা। এর বাইরে যেসব মিডিয়া আছে, অনেক অনেক মিডিয়া চেষ্টা করে এখনো কিছু করতে। আধা ঘন্টার ভিতর ফোন আসে আইএসপিআর থেকে, এইটা নামাইতে হবে। সমন্বয়ক ফোন করে, এটা নামাইতে হবে, নাহলে বলে আগুন দিয়ে জ্বালা করবে। আর আমরা তো ওই রাফির হুমকিতে দেখলামই, তাই না? 15 সেকেন্ডে বলে যে কোনো মিডিয়া উড়াই দিতে পারে তারা। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। কিন্তু কথা হচ্ছে যে এইসব অ্যাট্রোসিটির বিরুদ্ধে আমরা মনে হয় একটা শুনছিলাম না, এই নিউ জার্সিতে মনে হয় একটা হয়েছে, আনা হয়েছে, আইন বা বিধি আনা হয়েছে, যেটাতে ইউএস গভর্নমেন্টকে স্পেসিফিক্যালি বলা হয়েছে তারা যেন বাংলাদেশে যেসব অ্যাট্রোসিটি ঘটতেছে, মানে হিন্দুদের উপর অত্যাচার নির্বিচারে, মানে পলিটিক্যালি অপোনেন্টের বিরুদ্ধে যেইটা মানে অত্যাচার এবং তাদের যে হত্যা এগুলো করা হচ্ছে, মানে স্পেসিফিক্যালি আওয়ামী লীগ, এগুলোর জন্য মনে হয় একটা করেছে। আমরা এখন দেখবো না, পরে দেখবো। ওইটা নিউ হ্যাম্পশায়ারে, সরি নিউ হ্যাম্পশায়ারে। তো একটা জিনিস, আমার এক্স ফ্রেন্ড বন্দনা সুরাইয়া কবির, ইয়ালেরও বন্ধু মনে হয় বন্দনা না, আমার কোন বন্ধু না না না, পিয়াল ভাইয়ের কোনো মেয়ে বন্ধু নাই, এটা আমরা গ্যারান্টি দিব। আমি চিটাঙের ছেলে, তার মানে আমার মেয়ে বন্ধু থাকবে না, এটা তোমার কেমন ধারণা? না না না, আপনার মেয়ে বন্ধু না, এটা আমাদের বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি। শফিকুল, গণতন্ত্র শফিকুল যা বললো বিশ্বাস করেন পিয়াল ভাই, আমরা জানি আপনার কোনো মেয়ে বন্ধু নাই। আচ্ছা, না বন্দনা সুরাইয়া কবির, কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিচ্ছে, সেখানে লিখছে, একটু আগে একটা ভিডিও দেখলাম, বাসায় ঢুকে একটা বাচ্চার মাকে উলঙ্গ করে স্বামীর সামনে ধর্ষণের ডাকাতি চলছে, মাথা আউলে গেছে। এটা কি পত্রিকায় আসবে বলে তুমি মনে করো পিয়াল? কখনো আসবে না। এই ভিডিওটা আমিও দেখছি, কিন্তু এটা আমি আসলে এখনো আমার মনে হচ্ছে যে এটা পুরনো ভিডিও, আমি শিওর না, এই জন্য আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু তার মানে কি বাংলাদেশে ধর্ষণ হচ্ছে না? আমরা যেরকম, না 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 না, আমি এর আগে এটা যোগ বলে নেই। না না না, পিয়াল ভাই, আই হ্যাভ টু ফিনিশ ইট। সেটা হচ্ছে যে ধর্ষণের বিপক্ষে অবশ্যই বলবো, কিন্তু মিথ্যা ঘটনা সামনে এনে সত্যটাকে আমরা খাটো করতে চাই না, আমাদের অবস্থান এতটুকু। যেমন আমরা একটা, আমাদের সামনে মনে হয় এরকম একটা আলোচনা আছে, কোন মেয়ে বললো যে তারা ধর্ষণ করা হয়েছে, এটা নিয়ে ইউনিভার্সিটির টিচার মোমো মনে হয় একটা স্ট্যাটাস দিচ্ছে, রাইট? আমি ঠিক জানি না, মানে একটা মেয়ে 2বার ধর্ষিত হয়েছে বলে দাবি করছে। প্রথমবার সে বলছে তাকে
আওয়ামী লীগ ছাত্রলীগ 4ই আগস্ট ধর্ষণ করছে, আবার তারপরে কিছুদিন আগেও সে বলে ধর্ষিত হয়েছে, এবং যারে সে ওই মাম ডাকতো, মোমোরে মম ডাকতো সে মাম, হ্যাঁ, তো সে আবার ডিসকার্ড করে এটা বললো যে সে আসলে মিথ্যা কথা বলছে, সে একটা ছাপাবাজ মহিলা। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমি কেমিক্যালের কথা সাপোর্ট করে বলি যে আমরা সত্যটাকে সামনে আনবো, কিন্তু সত্যটাকে বিঘ্নিত করে বা সত্যটাকে আসলে ডিনাউন্স করে এমন কিছুকে আমরা প্রমোট করবো, রাইট? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আমরা ওই বিষয়টা আবার একটু পরে কথা বলবো। তার আগে আমরা একটা ভিডিও দেখব, এবং ভিডিওটা দেখব হচ্ছে শহীদ মিনার ভাঙার নিয়ে, এবং তা নিয়ে আমরা একটু কথা বলবো। সুশান্ত দা। 21শে ফেব্রুয়ারির আগের রাতেই বাংলাদেশের শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিল একদল দুষ্কৃতী, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে, যা দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। বড় হ্যামার দিয়ে 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এক যুবক, আর সকলে তা দেখে সেখানে প্রত্যেকে মজা নিচ্ছে। আচ্ছা, আসলে ডাক্তার সাহেব, কেমি ভাই, আমি এটার সাথে আরেকটা সাপ্লিমেন্টারি শহীদ মিনার আছে, এটা একটু দেখাই। তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা একুশের দান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো। আমাদের একটা প্রশ্ন আছে যে পিয়াল ভাই, বডিসওয়েল কি $29 মিলিয়ন ভাগ পাইছে? এই প্রশ্নটার উত্তর পিয়াল ভাই দেওয়ার পরে আমরা এই শহীদ মিনারের বিষয়টাতে ফিরে আসবো। পিয়াল ভাই। অবশ্যই পেয়েছে, অবশ্যই পেয়েছে। এরকম এক কথায় বললে হবে? একটু ভেঙে ভেঙে ছোট মানে কি, $29 মিলিয়ন ডিস্ট্রিবিউট হয়েছে স্পেসিফিক্যালি একেবারে মানে ইনফ্লুয়েন্সার ধরা, ইনফ্লুয়েন্সারদের ক্যাটাগরির ভিতর গায়িকা, নায়িকা, হ্যাঁ, নাটকের লোকজন, মডেল আছে, হ্যাঁ, গায়ক আছে, এবং এই টাইপের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার যারা আছে, যেমন বডিসওয়েল তাদের একজন। কারণ সে অনেকদিন ধরে তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, যদিও সে বঙ্গতাজের পোলা, হ্যাঁ, নিজেকে বিক্রি করে কিন্তু ওইভাবেই, হ্যাঁ, কিন্তু ও যে একটা মাজার চোদ, এইটা তো আমরা সবাই জানি। এবং আমি আপনার সাথে দ্বিমত পোষণ করে বলছি যে আমার মনে হয় না যে সে ওই টাকা ভাগ পাওয়ার মতো ব্রেন তার আছে, সে চেষ্টা করছে, হয়তো পায় না। এখানে যারা ভাগ পেয়েছে তাদের কারো ব্রেইন আছে বলে তোমার মনে হয়? তাদের যতটুকু আছে ওই বডি সোয়েল। না, এইখানে একেবারে স্পেসিফিক্যালি টাকা ব্রিফকেসে করে টাকা নিয়ে গিয়া, বাংলা টাকায় কনভার্ট করে নিয়ে গিয়ে তাদের বলা হয়েছে ইউ হ্যাভ টু স্পিক অন দিস থিম এন্ড সাপোর্ট আওয়ার মোটো, দ্যাটস ইট। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, তুমি আমার কোশ্চেনটা করা এটা আগে থেকে ঠিক করা না, whimsically করছো, but I know the answer. এই জন্য তো আপনাকে প্রশ্নটা করলাম। আপনার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে যে আপনি প্রশ্নের উত্তর দেবেন। ডাক্তার সাহেব, আমি যেটা বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি। আমি মজা করে বলি, এই আচ্ছা, 10 লাখ টাকা ডলারে কত হয় আইজু? 10 লাখ টাকা কত? $10,000, $8,000, $9,000 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, 29 মিলিয়ন ডলারের কতটুকু ফ্র্যাকশন? $10,000 এটা পার্সেন্টেজ করতে 500 কোটি টাকার 10 লাখ টাকা কত হয়? 0.5% বা 0.05%? 360 কোটি টাকা, 360 কোটি টাকা 0.3% মেবি, 0.3 আর 0.3%। এরকম 0.3% দিয়া আমার ধারণা ইউনুস এখান থেকেও টাকা মারছে। না, আমার মনে হয় বডিসওয়েলের যদি 1 লাখ টাকা দেয় তাহলে এটা তোমার পুরো লস। হি ইজ টু স্টুপিড টু। না, 1 লাখ বলি না, আমি তার রেট অন আই সেভড হিম সাম ফেস, হ্যাঁ, আই গেভ হিম সাম ফেস, এই 10 লাখে নিয়ে গেছি। না, দ্যাটস ফাইন, বাট টোটালি ওয়েস্টেড। ইউনুস ওইটা দিয়ে বরং তোমার অন্য কিছু করতে পারতো, এটা টোটাল ওয়েস্টেজ। বডিসওয়েল ইজ এ জোকার। বডিসওয়েল যখন আমেরিকায় লেম ওয়ার্ক করতো, হ্যাঁ, হি ইউজড টু আর্ন অনলি লাইক 1800 to 2400 per month dollars, ঠিক আছে? হ্যাঁ, ও তো এখানে তোমার গাড়ি বিক্রি করতো, হোয়াটএভার, এটা গাড়ি বিক্রি করে কমিশনে আর কয় টাকা আছে? হ্যাঁ, ভার্জিনিয়াতে তোমার গাড়ি বিক্রি করতো। আচ্ছা, এখন ডাক্তার সাহেব, আপনি যদি শহীদ মিনার ভাঙা সম্পর্কে একটু বলেন যে আসলে শহীদ মিনার ভাঙা ব্যাপারটা তুমি যদি দেখো ওই ভিডিওগুলোতে, আমি যে জিনিসটা সবচেয়ে
আমাকে আশ্চর্য করলো। এটা তোমার, আমরা যখন এদের বয়সে ছিলাম, এই যে তোমরা যে জেনজি যাতে বলতেছো, আমরা ইট দিয়ে শহীদ মিনার বানায় সেখানে ফুল দেওয়ার চেষ্টা করতাম। দ্যাটস দ্য এডুকেশন উই হ্যাড। দেশ ফুলচুরিটার কথা, রোমান্সটা ভাবো যে 20 তারিখ রাতে আমরা মানে আশেপাশের বাগান খালি করে ফেলতাম, কিছু না, জুই মুই যা পাই চুরি করে হ্যাঁ চুরি করতাম, এবং এটাকে জাস্টিফাই করা এটা ভাবে যে দিস ইজ ইটস ফর এ গুড কজ, রাইট? কারণ তুমি আরেকজনের বাসার ফুল নিয়ে যাচ্ছ, এবং যাদের বাসার ফুল নিতে তারা জানতো তুমি নিবা, এবং তারা তোমাকে নিতে দিত, এমন ভাবে নিতে দিত যে তারা ভাব করতো যে তারা জানতেছে না, but they felt proud, they knew exactly what you were doing, এবং তারা সুবিধা করে দিত যাতে সেটা তোমার করা হতো। আর তুমি এই ছেলেগুলো লক্ষ্য করো, প্রথম ভিডিওতে যে তোমার হাতুড়ি দিয়ে, বড় হাতুড়ি দিয়ে শহীদ মিনার ভাঙতেছে, একটা প্রতীকী মিনার অফকোর্স, তার মধ্যে কি পরিমাণ জিঘাংসা কাজ করতেছে। মানে সে বাংলাদেশের নাগরিক, সে বাংলা ভাষায় কথা বলে, তার মধ্যে যে ঘৃণা বাংলা ভাষার প্রতি, এটা মানে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায় আমি জানি না। আর পরের ভিডিওতে তুমি যে দেখছো যে লাথি মারতেছে, তার মধ্যে একটা হাসি যে আই এম ডুইং সামথিং and I'm proud of it. Exactly. যদিও এটাও মনে করো ওই যে টেলিভিশন বক্স টক্সের ভিতর থাকে না, ওই যে যেগুলা ছোট ছোট এগুলো কি কয় সাপোর্টিং কিছু জিনিস, হ্যাঁ, ওগুলো দিয়ে বানানো, যে বানাইছে সে কিন্তু অনেক মনে করো ইয়া থেকে, অন্তর থেকে ভালোবাসা নিয়ে বানাইছে। খেয়াল করো, তুমি যেমন ইটের কথা বললা, একটা ইট মানে কি, আমরা কয়টা 2টা 3টা ইট সাজায় তার উপর আরো 2টা করে 4টা, তার উপর একটা কাইট করে দিতাম, এই তো। How did you do it? I don't know. It was like that. মানে আমরা 9টা বা 10টা করে 30টা ইট দিয়ে একটা শহীদ মিনার বানাইছি, এমন ঘটনা আছে না। কিন্তু এখানে যেটা আমি আরেকটু ডিপে যেতে চাই পিয়াল ভাই এবং ডাক্তার সাহেব, সেটা হচ্ছে যে এই শহীদ মিনার ভাঙা বা শহীদ মিনারে লাথি মারা, এগুলো আসলে তাৎপর্যপূর্ণ, কিন্তু তার থেকেও বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় যে ভিতরের অংশটা, যে এই উগ্র জেনারেশন বা উগ্র একটা প্রজন্ম যারা একটা বিদ্বেষ নিয়ে মানে দেশে বড় হচ্ছে, এবং তারা যেভাবে একটা চিন্তা চেতনায় বড় হচ্ছে, এই জেনারেশনটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর হবে এবং কতটা বিশ্রী ভাবে মানে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করবে, সেটাই হচ্ছে আমার কাছে বড় ভয়ের ব্যাপার। এই বড় ভয়ের ব্যাপার এইটাই, কারণ মুক্তিযুদ্ধের পর কিন্তু আমরা এটা করতে পারিনি। বাংলাদেশে যদি পাল্টা বিপ্লব করতে হয়, আমি বলি খেমারুজদের মতো করতে হবে, পলপটের মতো রক্ত গঙ্গা বয়ে দিতে হবে, সংস্কার করতে হবে। বলতে মানে কি, একেবারে মানসিক সংস্কার, ঠিক আছে, একেবারে কমিউনিস্টরা যেটা করে আসছে, এইটার বাইরে আসলে তুমি সংশোধন করতে পারবে না। অ্যাটলিস্ট একেবারে ব্রুটালি ইউ হ্যাভ টু কিল 2 or 3 lakhs, একেবারে কিশোর গ্যাং থেকে শুরু করে বুইরা খাটাস পর্যন্ত, যেগুলা রাস্তায় গাড়িতে মহিলাদের নর্মাল শাড়ি পরা দেখলে, কপালে টিপ দেখলে ছুঁচু দেয় কাছে, এই টাইপের লোকজন সহ। আমি জানি না এইটার কারণে আমার বিরুদ্ধে মামলা হবে কিনা, স্বামী তো বসেই থাকে বা পিনাকি, এরা ইউরোপের আদালতে মামলা করবে আমি গণহত্যার উস্কানি দিচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আসলে আমি দিচ্ছি, এগুলো একেবারে খতম করে দিতে হবে। খতম বলে একেবারে খতম, এবং তাকে দৃষ্টান্তমূলক কয়েক টুকরা করে। আচ্ছা, আমরা আর একটা ভিডিও দেখতে পারি, যদি সুশান্ত যদি ভিডিও থাকে, ইউএসএ আইডির সম্পর্কে, যে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করা। আসলে আমি শক্তিশালী বলবো না, আমি বলবো যে মানে এটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম, চেঞ্জ দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, মানে পলিটিক্যাল কি বলে আর কি, বাংলাটা কি হইতে পারে পিয়াল ভাই? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল $29 মিলিয়ন, যার সদস্য মাত্র 2 জন। যেই প্রতিষ্ঠানের নাম কেউই শোনেননি, এই তথ্য জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $29 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে একটি সংস্থাকে $29 মিলিয়ন দেয়া হয়েছিল, এমন এক সংস্থা যার নাম কেউ শোনেওনি। ওই সংস্থার সদস্য সংখ্যা মাত্র 2 জন। আমার তো ধারণা এই 2 জন অনেক সুখে আছে, বড় বড় ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে। 2 people, I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon.
এইটা কিন্তু ট্রাম্প যাইনি বলছে, ছবি আসবে না, অলরেডি ছবি আসছে। আসি দেখো তো সুশান্ত দা, হ্যাঁ পিয়াল আপনি কন্টিনিউ করেন। না না মানে আমি বলতেছি ছবি আসবে না, ছবি অলরেডি অনেকবার আসছেও। হ্যাঁ, এরা হইল গিয়ে একেবারে ইউনুসের একেবারে খুব পায়ের কাছের লোক। তারা কারা, নাম বলেন আপনি, আমরা শুনি বা কথা বলি। নামটা এখন এইটা নিয়ে অনেকগুলো রিপোর্ট আছে, আমার প্রোফাইলও আছে, আমি নামটাই মুখস্থ করি না। বিশ্ববিদ্যালয়ের একজন টিচারের নাম আসছে, সরদিয়া নাম, এই অধ্যক্ষরের আইজুদ্দিন মনে হয়, প্রফেসর আইজুদ্দিন। আমি কোনো টাকা পাই নাই, আমি আগে জানা রাখলাম। যদি পেয়ে না, থাকো তুমি কি প্রফেসর? তুমি তো ডাক্তার, প্রফেসরের ডাক্তার তো এক না। না, তবে তোমার এই $30 মিলিয়ন ইউনিসের জন্য কিন্তু তোমার পিনাট, ও সরি গো আহেড, 29 মিলিয়ন। ইউনিসের জন্য এটা তো তোমার পিনাট। তোমার ইউনুস তোমার 666 কোটি টাকার কর রেয়াত পাইছে প্রথম দিন, তারপর তোমার 440 কোটি টাকার শ্রম মামলা বাতিল হয়ে গেছে, তার জেলে যাওয়া বাতিল হয়ে গেছে। তারপর তোমার সে গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রামীণ ব্যাংকের কর রেয়াত 2023 থেকে 2024 থেকে 2030 সাল পর্যন্ত নিছে। এদের প্রতি বছর কর আসে 400 থেকে 500 কোটি টাকা, সেখানে আরো তোমার 3000 কোটি টাকা। ইউনুস তোমার গত 6 মাস বা 6.5 মাসে এই ব্যাপার দিয়ে প্রায় 4000 কোটি টাকার মতো নিয়ে গেছে, প্রায় 4000 কোটি টাকা। এবং এখানে আরেকটু বলি, আমি একটু অ্যাড করি, সেটা হলো $29 মিলিয়ন কথা যেটা বলা হচ্ছে, এই $29 মিলিয়ন পুরো আমি ওই যে বাংলা টাকায় খরচ করলে ওই যে কিশোর গ্যাং কিনা মানে কিশোর গ্যাংকে বসদের সাথে তো অলরেডি ইয়েই করা হয়েছে, ডিলেই আসা হয়েছে যে এই শেখ হাসিনা যদি কোনো কারণ মানে আওয়ামী লীগ সরকারের পতন যদি সফলভাবে ঘটানো যায়, তাদের সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, এবং each and every one of them had at least 10,000, মানে এটা তো ঢাকা শহরের গুন্ডামি, মফস্বলের গুন্ডামি সিন্ডিকেট করে হচ্ছে। ওকে, এটা বাদ দিলাম। এবং জামাতেরও কিন্তু স্পেসিফিক ইনভেস্ট আছে, সেটা তাদের নেতা কর্মীদের দেওয়া। কিন্তু আমি যেটা বললাম, এই যে তুমি যেরকম বডি সোয়েলের কথা কইলা, বা আমার প্রিয় শয্যা সঙ্গী আজমেরি হক বাঁধন, বা তোমার প্রিয় ফ্যান্টাসি শবনম ফারিয়া, হ্যাঁ, বা এরকম, বা একজনের পরিমণি, এরা সবাই কিন্তু টাকা নিছে এবং তাদের কারোটাই 10 লাখের কম না কিন্তু। আর যেসব মনে করো এই যে 10 লাখ তো অনেক টাকা না ভাই, 10 লাখ তো অনেক টাকা না, এটা $10,000। হ্যাঁ, 10 লাখ টাকা, ডলার না, 10 লাখ টাকা। হ্যাঁ, এবং এইখানে আমরা ধরলাম যে গায়ক, নায়ক, মিডিয়া, ইনফ্লুয়েন্সার ম্যানেজ করা হয়েছে 100 কোটিতে, আর বাকি 100 কোটির ভিতর 50 কোটি টাকা কিন্তু তোমার এই রাস্তাঘাটে খরচ করা হয়েছে। সমন্বয়কদের ওই যে কি বলে এই নেশা মিশ্রিত পানি দেওয়া, হ্যাঁ, বা এই টাইপের যেগুলা, হ্যাঁ, বা বিরিয়ানি খাওয়ানো, হোয়াট এভার ইট ইজ। আমি মনে করি 150 কোটি টাকার বেশি খরচ হয়নি না, কিন্তু এখানে 360 কোটি টাকার ভিতর 160 কোটি উদ্বৃত্ত রয়ে গেছে, এর ভিতর ওই দুইজন 50 কোটি পাইছে, বাকি 110 কোটি। না না না, এখানে আরো বড় ফ্যাক্টর আছে পিয়াল ভাই, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের বর্তমান এই অবৈধ সরকার দেখেন, সবাই কিন্তু এনজিও সংগঠন, সবাই কিন্তু এনজিওর সাথে জড়িত। এই যে আদিলুর রহমান হচ্ছে আপনার অধিকারের, তারপরে এই যে রেজওয়ানা, সে হচ্ছে বেলার, আরো কয়েকজন আছে মনে হয়, যাদেরকে আমি হয়তো বলতে পারবো না এই মুহূর্তে। সবচেয়ে বড়টাই তো বাদ দিয়ে দিচ্ছ, ব্র্যাক ইউনিভার্সিটি গত বছর $18 মিলিয়ন পাইছে। তাহলে আমি একটা জিনিস তোমাদের হয়তো জানা নেই, সাংস্কৃতিক পরিমণ্ডলে ধরো ডকুমেন্টারি বানাবা, ফিচার ফিল্ম বানাবা, বা মানে সরকার বিরোধী এবং আমেরিকার স্বার্থ রক্ষা করে এই টাইপের যে কোনো ইয়ার জন্য যেই টাকাটা ইউএসএইড বরাদ্দ করে, সেটা কিন্তু ফরাদ মাজারের মাধ্যমে আসে, এটা আমি জানা রাখলাম। তো ইউ ক্যান রিচেক। ফরাদ মাজারের এনজিও আছে, ফরিদা পারভিনের এনজিও আছে না? আছে, হ্যাঁ, ফরিদা পারভিনের এনজিও আছে। ওখানে ওরা তোমার বিটি বেগুন বানায়, ওই জন্য ওর নাম বেগুন। বিটি বেগুনে নাকি পোকা খায় না। বর্তমানে প্রকাশ্যে ডাকাতি ছিনতাই হচ্ছে, সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে কিনা, তাদের সাথে অবশ্যই
আমি তো বললামই একটু আগে যে সন্ত্রাসীদের সাথে, শীর্ষ সন্ত্রাসীদের সাথে ডিল হয়েছে কি, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা তো জেল থেকে আন্দোলন কিভাবে করাইলো? তুমি চিন্তা করো, তোমার কাঁধে যদি একটা স্যাক থাকে, এটা কি কয়, ব্যাক স্যাক বা হোয়াট এভার, হ্যাঁ, দেখলেই তোমার ছাত্র মনে হবে। হ্যাঁ, তো কিশোরগঞ্জ এইভাবে রাস্তায় নামছে এবং তাদেরকে সরবরাহ করা হয়েছে বিভিন্ন স্কুল কলেজের আইডি। আমরা একটা মেয়ের ভিডিও দেখছি কয়েকটা, এক একটাতে তার এক এক স্কুল ড্রেস, রাইট? ইফ আই রিমেম্বার কারেক্টলি। হ্যাঁ, কিন্তু এইটার মানে কি, তাদেরকে তো সরাসরি টাকা দেওয়া হয়নি, তাদেরকে বলা হয়েছে তোমাদের ফ্রি রোমিং দেওয়া হইলো, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। সেইটার প্রেক্ষিতে কিশোরগঞ্জ কি করছে, এই যে রাস্তায় যার কোপাইতেছে। এই আমার প্রিয় নায়িকা বাঁধন দা হাতে বলে পাহারা দিছে, পাহারা দিছে, তাই না? আর যেটা হচ্ছে এই যে বাসে কিছুদিন আগে ধর্ষণ হইলো, বা এখন বলে লোকজন গ্রামে গঞ্জে বা যে কোনো বাসায় ঢুইকা যারা চাইলে ধর্ষণ করতে পারে। একটা ফ্রি রোমিং। তুমি দেখছো কোনো কিছু? অপারেশন ডেভিল হ্যান্ড হওয়া উচিত কাদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে। হচ্ছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। সো অপারেশন ডেভিল সবচেয়ে বড় ডেভিল হইতে চলে গিয়ে হাসনাত আব্দুল্লাহ, সে তোমার যমুনাতে গিয়ে মিটিং করে। সো এটা একটা ইটস জাস্ট আ জোক। হাসনাত আব্দুল্লাহর পরিণতি আমি বলে রাখি, ওরা রাজুতে টাঙ্গায় রাখা হবে, পুরো নাঙ্গা পাঙ্গা অবস্থায় ওর ওইটা কাইটা ওর মুখে দিয়ে দেওয়া হবে, হা করা অবস্থায়। সিরিয়াসলি আমি বলে রাখলাম, দ্যাট ইজ হোয়াটস গোয়িং টু হ্যাপেন টু হিম। না, দেশে তো মনে করেন যে অনেক অবাধ স্বাধীনতা। যেমন আজকে কেউ একজন কমেন্ট করছে যে কি বলে, মেহজাবিনের গায়ে হলুদ হচ্ছে কড়া নিরাপত্তা অবস্থায়। আমরা নায়ক আজাদের অবস্থা সম্পর্কে একটু জানি, আছে না একটা ভিডিও, একটা স্লাইড আছে, মানে সুশান্ত দা প্লিজ। আচ্ছা, এ হচ্ছে আমাদের লালটুস। আমি একটু পড়ি, এর নাম আমি আগে কখনো শুনিনি। নাটক করে যাই হোক আর কি। আমার দুর্ভাগ্য যে বা সৌভাগ্য যে তার দেখার সুযোগ আমার হয়নি। আগস্ট কোনো শোকের মাস না, আগস্ট আমাদের বিজয়ের মাস। নিজ বাড়িতে ডাকাতের গুলিতে অভিনেতা আহত। সে একা না, তার মারে গুলি করছে, তার বউরে গুলি করছে, আর তার পায়ে 3টা গুলি করছে। তো ওর পুটুতে গুলি করে নাই কিন্তু, এটা তো একটা ডাকাত। না, ডাকাতরা সবাই তো সেটা পুটুতে গুলি করবে কেন? পুটুতে তো ধর্ষণ করবে না, মানে আরে গুলি বলতে এটা মনে করেন জৈব দণ্ডের গুলি বোঝাতে চাইছি আমি, বন্দুকের গুলি বোঝাই না। তবে এবং এই টাইপের জিনিস কিন্তু আরো, মানে দেখো আমাদের অনেক সুশীল আছে, হ্যাঁ, আমাদের অনেক সুশীল আছে, তারা বলে এই যে লাল বদররা, হ্যাঁ, এই যে হঠাৎ করে অনুতপ্ত হচ্ছে, এদেরকে আমরা যেন না করি, হ্যাঁ, ঘৃণা না করি, এদেরকে যেন আমরা নিরুৎসাহিত না করি, বরং উৎসাহ দিই যাতে তারা আগে আসে। না, এই শুয়োরের বাচ্চারা যেসব সুশীল এগুলো বলে, এরা আসলে এদের লাইফ লাইন দিতে চায়। কি কারণে জানো? যদি আসলে টার্ন অ্যারাউন্ড হয়, দেখা যাবে এরাই এদের বাসায় নিয়ে আসতেছে বিনিময়ে। না, কিন্তু কথা হচ্ছে যে এইরকম কিছুদিন চলতে থাকলে ভালো হয়, কারণ এই লাল বদররা কানে ধরে নাকে খত দিয়ে তারপরে বুঝুক যে আসলে দেশটা আগে কি রকম ছিল, এখন তাদের স্বাধীনতাটা কেমন বুঝুক। কিন্তু তার মানে এই না তারা মাত পাবে, তার মানে এই না তারা মাত পাবে। না, আমি সেটা তাদের জন্য ক্ষমা নেই। এখানে আর একটা ব্যাপার, আমাদের টেকনিক্যাল টিম জানাচ্ছে যে একটা বাংলা ব্যান্ড গান গাইতে গিয়ে তৌহিদি জনতার ভাই জঙ্গলে লুকাইছিল। এই ব্যান্ড কৃষ্ণপক্ষ বরিশালে গিয়া তাদেরকে নামায় দিছে, তারপর তারা ভয়ের চোটে পাশের জঙ্গলে লুকাইছিল। এই কৃষ্ণপক্ষ লাল বদরদের শীর্ষস্থানীয় ব্যান্ড। আচ্ছা, আরেকটা বিষয় দেখছেন কিনা আপনারা, ওই দিতি সিওল কন্যা নারায়ণগঞ্জে তার বাসায় তার উপর হামলা হয়েছে, আসলে বাড়ি দখল করে ফেলতে চাইছিল। না, বাট আরেকটা জিনিসও তো ঘটছে, তোমার ওই যে বৈষম্য বিরোধীরা নাকি কনসার্ট করবে, সেটাও তো ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, জেমস ঘোষণা দিয়েছিল, জেমস। হ্যাঁ, ওটা ক্যান্সেল হয়ে গেছে, বাট একই সময় আমি দেখলাম তোমার পাকিস্তানি থেকে শিল্পী আইনা কনসার্ট করতেছে এখন। হ্যাঁ, এখানে কোনো গন্ডগোল হয় না। আতিফ ইসলাম আসতেছে,
এবং কিছুদিন আগে আমার প্রিয় অভিনেত্রী বাজন বলছে যে বাংলাদেশে তাকে খুশি করার মতো বা তৃপ্তি দেওয়ার মতো কোনো পুরুষ নাই। এখানে আমার একটা সম্পূরক প্রশ্ন আছে পিয়াল ভাই, কি কারণে, যদিও আমাদের আলোচনার সাথে প্রশ্নটা যায় না কিন্তু তারপর আমাকে করতে হচ্ছে, বাঁধন কেন আপনার প্রিয় অভিনেত্রী? বিকজ শি ইজ সো হর্নি। আচ্ছা, এটা আমরা স্কিপ করি। এখানে যেটা আসলে বলার আছে বেসিক্যালি যে এই পাকিস্তানি শিল্পীদের আনা হচ্ছে, গণসূত্র শফিক বলল উর্দু একাডেমি করা হবে, আবার এদিকে শহীদ মিনার ভাঙা হচ্ছে। আবার একটা মজার জিনিস খেয়াল করো, তোমরা এটা দেখছো কিনা আমি জানি না, 21 ফেব্রুয়ারি কিন্তু এক সমন্বয়কের ইয়াতে পৃষ্ঠপোষকতায় কাওয়ালি অনুষ্ঠান আছে, তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটিতে। সো এখানে মজার জিনিস হলো, দেখো এই রিসেন্টলি আমরা অনেকগুলা নিউজ পাইলাম যে উচ্চ স্বরে বাজনা বাজানোর জন্য বিয়ে বাড়ি ভাঙা হয়েছে, বাসরঘর ভাঙা হয়েছে, বা ধরো কিছু কিছু গ্রামে নোটিশ টাঙানো হয়েছে নোটারি পাবলিক করে, যেখানে বাদ্যযন্ত্র বাজানো নিষেধ। হ্যাঁ, কাওয়ালি যারা মনে করে কাওয়ালি মানে আসলে বেসিক্যালি পাকিস্তানের জাতীয় সঙ্গীত, এটা ভুল। এইটা কাওয়ালি বেশিরভাগ কিন্তু আসলে শিয়া সম্প্রদায়ের সঙ্গীত, সুফি সঙ্গীত বলা হয়, কিন্তু শিয়া যেসব মাজার আছে, যেমন ওই যে দমাদম মাস ক্যালেন্ডার, লাল মেরি বাস রাখিও বালা জুলে লালন, হ্যাঁ এই টাইপের মানে যেসব আছে, হ্যাঁ এইসব এরা হলো বেসিক্যালি শিয়া সিঙ্গার। তো আমি ভাবতেছি বাংলাদেশে সুন্নি মুসলমান এত বেশি এবং তারা এত বেশি মনে করে হিফাজত ইসলাম দ্বারা প্রভাবিত, তারা কিভাবে কাওয়ালি মেনে নিতেছে, যেখানে পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত কাওয়াল, তারা দুই ভাই ছিল, একজনরে গুলি করে মেরে ফেলছে কিছুদিন আগে। হ্যাঁ, সো আমার কাছে এটা একটা অবাক প্রশ্ন যে পাকিস্তান বইলে সবকিছু মাফ, এইটার মানে কি ওই ইউনুসের মতো, যে আমরা কিছুদিন আগে দেখলাম ইউনুসকে বলা হচ্ছে বিশ্বের প্রভাবশালী মুসলমানদের একজন, যে প্রকাশ্যে আসলে হযরত মুহাম্মদকে ইনসাল্ট করছে। হ্যাঁ, যে তার বউ একজন ব্যবসায়ী ছিল, সে হযরত মুহাম্মদকে লালন পালন করছে। হ্যাঁ, এবং আমরা এইরকম মহিলাদের প্রমোট করতে চাই, আমাদের কাছে আসো, এটা বলছে না সে। পিয়াল ভাই, আমি আপনার ওই বাসরঘর ভাঙা নিয়ে একটু, আমার না বললেই না, আমার মনের ভিতরে আনচান করতেছে। সেটা হচ্ছে যে ওই বাসর ঘরে বৈষম্য হয়েছে বলেই তারা ওইটা ভেঙে দিয়েছে, কারণ তারা বৈষম্য বিরোধী আন্দোলনে বিশ্বাস করে আর কি, তাদেরকে বাসর ঘরের সুযোগ দেওয়া হয় নাই। আমার মনে হয় এখানে ওপেন কোর্ট আছে, তুমি যদি নিউজ লিংক ক্লিক করে দেখবো ওপেন কোর্ট আছে, যারা হামলাকারী তারা বলছে তোরা বাজনা বাজা, আমরা বাসন করবো না। এখানে একটা প্রশ্ন আছে সুশান্ত দারকে, সুশান্ত দার বউ কি মারছে তারে, তার মন খারাপ করে বসে আছে, এটা সুশান্ত দা উত্তর দেন। না, আমি আসলে কি বলে অনেক মেসেজ আসতেছে তো লাইভে আসার জন্য, প্রায় 100-200 রিকোয়েস্ট, তো আমি তো ভেরিফাই না করে নিতে পারছি না কাউকে, তো এই জন্য আমার নজর হইলে এই যে আমার মোবাইল ফোনে। হ্যাঁ, সো এই জন্য আমি নিচের দিকে চাওয়া আর কি। না, বৌদি মারলেও আমরা বলবো না, অন্য কাউকে আমরা বলা যাবে না লাইভে, আমরা বলবো না। ঠিক আছে, আমি একজন গেস্ট নিব, গেস্ট মেবি অনেকেরই পরিচিত, কারণ ভেরিফাই না করে তো এই টিমের লাইভে নেওয়াটা ডিফিকাল্ট। একজনকে ভেরিফাই করছি আমি, ওর নাম হলো আশরাফুল ইসলাম কুকন, সরি কুকন বলি, সুহাগকে নিচ্ছি। হ্যাঁ, সাগর আমাদের আচ্ছা সুহাগ, আপনি আপনার পরিচয় দিন এবং আপনি যে কোনো প্রশ্ন আমাদের যে কোনো চারজনের কাছে করতে পারেন, যে কোনো প্রশ্ন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দিতে, বা আমাদেরও কোনো কিছু জানার থাকলে আপনার কাছে আমরাও প্রশ্ন করতে পারি। তো প্রথম শুরুটা আপনার কাছ থেকে করি, আপনি আমাদের যে কোনো প্রশ্ন করতে পারেন, বাট আপনার মাইক একটা কি করতেছে, যে কোনো একটা মোবাইল অফ করেন, আপনার মাইক মনে হয় ডাবল মোবাইল অন আছে হয়তো। হ্যাঁ বলেন। প্রথমত আপনাদের যে অ্যাক্টিভিটিসটা, এটা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে এবং অনেক বেশি উৎসাহ যোগায়, এবং আপনাদের কার্যক্রমগুলো অনেক বেশি তথ্যভিত্তিক, যেটা আমরা যে অনলাইন ভিত্তিক যে কাজগুলো করছি ইন্ডিভিজুয়ালি,
আমাদের অনেক বেশি হেল্প করে। এখন আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমরা আমরা ভবিষ্যতের মানে আমাদের করণীয়গুলো কি হবে, এবং হচ্ছে অনলাইন বেজে আমরা যে কাজ করছি, আমরা অনেক রকমের প্রবলেম ফেস করছি। এই ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট করার মতো, মানে আমাদের পেজগুলোতে তো রেগুলার রিপোর্ট হয়, এই জায়গাটাতে আমাদের কি কেউ হেল্প করতে পারে কিনা? আর এগুলা আমি একটু উত্তর দিই, ঠিক আছে? যেমন মনে করো আমাদের এই টিম সম্পর্কে তোমার তো মোটামুটি আইডিয়া আছে নাকি? আমরা অনলাইনে 19 বছর অনলাইনে। তুমি আইজুকে দেখো বা কেমিক্যাল আলীকে দেখো, তাদের আইডি গুলা কতবার রিপোর্ট হয়ে মানে ব্যান খেয়েছে, ব্লগ আমলে বলতেছি। হ্যাঁ, এখনো এই যেমন আমার অমির রহমান পিয়ালের 1,46,000 ফলোয়ার আছে, বাট আমার লাইক করা হলে 100 কম। কেন মনে হয় তোমার? কারণ এগুলা করা হয়। হ্যাঁ, আমরা সাপ্রেসড অবস্থায় আছি, কিন্তু আমরা কিন্তু ফাইট ছাড়ি নাই। সো তোমরা যখন ফাইট করবা, কখনো কারো কেউ তোমারে আকাশ থেকে ফল পেরে দিবে, তুমি এটা খাবা, এই আশায় থেকো না। নিজের লড়াই নিজের করতে হয়, তাইলে একটা আইডেন্টিটি দাঁড় হবে। মানুষ বলবে হ্যাঁ এরা ফাইট করছে, এত প্রতিকূলতার মধ্যে গিয়েও ফাইট করে গেছে, আইডি হারাইছে, পেজ হারাইছে, ফাইট করে গেছে। কিন্তু তুমি যদি বলো যে আজকে সুশান্ত তোমারে হেল্প করবে, এটিএম তোমারে হেল্প করবে তোমার প্রচারে বা তোমাকে নিরাপত্তার জন্য, তাহলে তুমি কোনো অ্যাক্টিভিস্ট না, ইউ আর জাস্ট নোবডি। হ্যাঁ, তোমার মতো 100,000 আছে। তো তোমার আইডেন্টিটি তোমার প্রতিষ্ঠা করা লাগে, তোমাকে লড়াই করে নিজের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে হবে। সেকেন্ডলি, তুমি বলছো যে আমাদের আগামীতে কি করতে হবে, কি তোমার মানে কি তুমি নেত্রীর নির্দেশনা শুনো নাই? নেত্রী কি বলছে? 7ই মার্চের মতো স্পষ্ট ঘোষণা দিয়া বলছে প্রতিরোধ করতে হবে, যার যা আছে তা কিছু নিয়ে প্রতিরোধ করতে হবে। তার আগে বলছেন নিজের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা। সো এর উপরে কার কথা তুমি জানতে চাও? তোমার কে কথা বলে খুশি হবা? ওবায়দুল কাদের বললে খুশি হবা, বা শেখ পরিবারের কে শেখ হেলাল বললে খুশি হবা? হ্যাঁ, বা তোমার স্থানীয় নেতা বললে খুশি হবা? তুমি কার দিক নির্দেশনা অপেক্ষা আছে, এটা আমার একটু বলো ভাইয়া। কার দিক নির্দেশনা? আমরা তো ওইগুলো করতেছি, আমরা মাঠে রাজনীতি করছি, অনলাইন বেজ মানে প্রচার তাইলে এইসব ফালতু কথা কেন বললা যে আমরা কি করব বা কি করতে হবে? নেত্রী যখন তোমার বইলা দিচ্ছে কি করতে হবে, তুমি তারপরে এই প্রশ্ন কেমনে করো? না না না, এটা পিয়াল ভাই, এটা ফালতু কথা না, এটা না ফালতু কথা, কারণ ও বুঝেই নাই নেত্রী কি বলছে। আচ্ছা, না, I think it's a good question and I think the answer was greater. পিয়াল আমার ধারণা পুরো ব্যাপারটা কঠিন খুব সহজ ভাবে এক্সপ্লেন করে দিয়েছে, যে এটা একটা ভালো প্রশ্ন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু পিয়ালের উত্তরটা তার চেয়েও ভালো। পিয়াল পরিষ্কার ভাবে বলে দিয়েছে কিভাবে সেটা করতে হবে, এরপরে তো আর কোনো কথা থাকতে পারে না। আমার তো মনে হয় শেখ হাসিনার নির্দেশ, এই টিমের ভাষণ উনি যা বলছেন, তারপর আওয়ামী লীগ বা ছাত্রলীগের পেজে ভাষণ দিচ্ছেন, এটা ক্লিয়ার সেদিন কি হবে। আমাদেরকে সেটাকে করে আগে যেতে হবে। এট দি এন্ড অফ দ্য ডে, কে আসলো কে না আসলো, শেখ হেলাল আসলো না শেখ তাপস আসলো না শেখ পরশ আসলো অথবা ওবায়দুল কাদের আসলো, এটার কোনো মানি নাই। আমাদেরকে নিজেদের কাজটা নিজেদেরকে করতে হবে। আপনি যদি মনে করেন আপনার প্রতিবাদ করার ক্ষমতা আছে, অবশ্যই প্রতিবাদ করবেন। আপনি যদি মনে করেন না আমার নিরাপত্তা হুমকিতে, আপনি সেই মুহূর্তে নিরাপত্তাটা প্রথমে সামলাবেন। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যুদ্ধ অবস্থায় আপনার মধ্যে কনফিউশন আসতে পারে, এবং কনফিউশনের জন্য আপনি প্রশ্ন করতে পারেন, এবং সেটাতে কোনো অন্যায় নাই। পিয়াল আপনাকে যে উত্তরটা দিয়েছে, আমি মনে করি এর চেয়ে ভালো উত্তর দেওয়ার ক্ষমতা কেউ নাই। তবে আপনার প্রশ্নটা ভালো, কারণ আমরা সকলেই যে পিয়ালের মতো চিন্তা করার ক্ষমতা রাখি তা না, আমি রাখি না, পিয়াল রাখে। আমিও মাঝে মাঝে হতাশ হয়ে যাই আসলে কি হবে। কিন্তু আপনাকে যখন আপনি হতাশ হয়ে যাবেন, তখন সেই মুহূর্তে আপনি নেত্রীর ভাষণ পড়তে পারেন, আপনি পিয়ালের পোস্ট ফলো করতে পারেন, আপনি সুশান্তের পোস্ট ফলো করতে পারেন, আপনি এটিএমের পেজ ফলো করতে পারেন। আমরা সকলে কাজ করার চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে, এবং সেটাই আমাদেরকে করে যেতে হবে। ছোট্ট ছোট্ট বিন্দু একটা আমাদেরকে সাফল্যের জায়গায় নিয়ে যাবে। এটা আগামীকাল আমি একটা একটু এটা মানে যোগ করি আইজুর সাথে, সেটা হলো আওয়ামী লীগ আপনার জন্য কি করলো এটা নিয়ে ভাবেন না, আপনি আওয়ামী লীগের লেগে কি করলেন এটা নিয়ে ভাবেন। দ্যাটস ইট। আচ্ছা ভাই, আমি একটু করি ভাই, ডাক্তার অমি ভাই, আমার মনে হয় আমরা ভাই
সোহাগ তুমি থাকো আমাদের সাথে ভাই, আমরা আরো আর দুইজন গেস্ট নিবো আমরা, তোমরা সাথে থাকো আমাদের, মাঝে মধ্যে আমরা হয়তো তোমাদের কাছ থেকে মতামত জানতে মানে চাইতে পারি। স্টে ইন দ্য স্টুডিও। আমি আরেকজনকে নিব এখন, তানজিম এ আলামিন। তানজিম ভাইয়া তুমি কি আছো? তানজিম? জি জি আছি আমি। আচ্ছা তানজিম, তুমি বলি, আমি জানি তোমাকে পার্সোনালি, যেহেতু তুমি তোমার পরিচয় দিতে পারো ইচ্ছা করলে, না দিলেও সমস্যা নাই। দিয়ে তুমি আমাদের টিমের কাছে যদি তোমার কোনো জানার ইচ্ছা থাকে আমাদের কাছে জানতে পারো, বা তোমার কোনো কিছু যদি বলার থাকে বলতে পারো, আমরা তোমার কাছে জানতে চাইতে পারি। লেটস স্টার্ট, বলো, শুনি আমরা একটু। আমি তানজিনে আলামিন, আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল ছাত্র বিষয়ক উপসম্পাদক। আমি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সবসময় পথ চলার চেষ্টা করেছি। বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ, উচ্চ আদর্শ, সাদামাটা জীবন, সেই উচ্চ আদর্শ এবং সাদামাটা জীবনের সাথে আমি সবসময় নিজেকে নিমগ্ন রেখেছি। সাধারণ শিক্ষার্থীদের সাথে কাজ করতে গিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আপনার অটোবায়োগ্রাফি জানতে চাইনি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কুয়েটে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে গন্ডগোল হচ্ছে এটাকে কিভাবে দেখেন? এবং আমার প্রশ্নটা আইজুর প্রশ্নের সাথে, যে আপনি যে ছাত্রদের নিয়ে কাজ করছেন, সাধারণ শিক্ষার্থীদের, এটাতে আপনি কতটুকু সফল বলে মনে করেন 5ই আগস্টের প্রেক্ষাপটে? না আমি একটু অ্যাড করে দিই, আমার মনে হয় ডাক্তারের প্রশ্ন উত্তরটা আলামিন দিক আগে। না ওইটা তো দিবেই, আমারটাও অ্যাড করে দিলাম আর কি, যেহেতু উনি সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করছেন, 5ই আগস্টের প্রেক্ষাপটে আপনি কতটুকু সফল মনে করেন, এইটাই। হ্যাঁ, আমি প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। কুয়েটে যে ঘটনাটা ঘটেছে, কুয়েটের ঘটনার মধ্য দিয়ে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখন বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি মুখোশ ধারণ করে আছে, এরা সবাই আসলে দিন শেষে শিবিরের অস্ত্রধারী ক্যাডার। যখন আমরা ক্ষমতা জাহির করতে যাব, যখন আলামিন এক মিনিট, আলামিনের সাইডে জন্য আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখাই, তাহলে আলামিনের বলতে সুবিধা হবে। জাস্ট 1 মিনিট। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধে গতকাল কুয়েট ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। এ ঘটনায় দৌলতপুর থানা যুবদল সহ সভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। ওকে, এখন বলতে সুবিধা হবে, আই থিংক। এখন এই যে শিবিরের সাথে ছাত্রদলের বা বিএনপির মদতপুষ্ট যেসব সংগঠন আছে, তাদের যে সংঘর্ষটা ঘটেছে, এই সংঘর্ষ আসলে বলে দেয় যে তারা আসলে শান্তির কথা বলে না, তারা আসলে সমৃদ্ধির কথা বলে না, প্রগতির কথা বলে না, শান্তির কথাও বলে না। তারা আসলে ক্ষমতার কথা বলে এবং ক্ষমতাটাকে যে কোনো ভাবে তারা কুক্ষিগত করতে চায়। এই যে কুয়েটের যে ঘটনা, গত 17 বছরে দেশরত্ন শেখ হাসিনার সময়কালে কুয়েটে কিন্তু এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি, ঘটার সুযোগও পায়নি। এখন এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি, একটি অরাজকতা চলছে, এটা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। প্রায় 80 জন শিক্ষার্থী এখানে আহত হয়েছে এবং অনেকের আশঙ্কাজনক অবস্থা। দিন শেষে আসলে তারা কিন্তু শিক্ষার্থী, তারা এদেশের মানুষ। এখন তাদেরকে যে অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে, এই যে আমাদের 20 বছর আগে যে পরিস্থিতি ছিল, 30 বছর আগে যে ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি ছিল, সেসব পরিস্থিতির মধ্যে আসলে আমাদের বর্তমান প্রজন্মকে নিয়ে যাওয়া এই যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাকে আমি মনে করি যে এটা আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ নয়, এটা আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে পরিচালিত হচ্ছে এবং এটি সম্পূর্ণভাবে যে কোনো একটি জঙ্গি সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের যখনই ক্যাম্পাস ভিত্তিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করাটা খুব সহজ হয়ে উঠবে। অনেক বড় একজন স্কলার আলামিন, থ্যাংক ইউ। ওই কি বলে, আমরা বুঝতে পারছি এটা আমাদের ওই দিন ওমি ভাই একটা প্রশ্ন করছে যে 5ই আগস্টের প্রেক্ষাপটে এই বাংলাদেশ ছাত্রলীগ
এই যে স্কুল বিষয়ক তুমি যে কার্যক্রম করছো, কয়েকটা সংগঠন করছো ঢাকা ইউনিভার্সিটিতে, তো তোমার কি মনে হয় যে তোমাদের প্রত্যাশিত ফলাফল আমরা পেয়েছি, বা ওই যে অমিবাহী প্রশ্নটি আর কি, তোমার সফলতা বা ব্যর্থতা এজ এ ছাত্র নেতা এবং স্কুল বিষয়ক যেহেতু তুমি তোমার সংগঠনের কার্যক্রম ছিল, তো এটা একটু বলো তো আমাকে, নট ভেরি এলাবোরেটলি, ইন 1-2 মিনিট প্লিজ। আসলে আমি সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই যে সামগ্রিকভাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে খুব বেশি কাজ করতে পারিনি, এবং শেষ সময়গুলোতে আমি যতটুকু দেখি যে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আসলে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিচ্যুত হয়ে গিয়েছিলাম। আমি আমার জায়গা থেকে যতটা চেষ্টা করেছি, আমি আমার জায়গা থেকে সফলতা পেয়েছি। সাধারণ শিক্ষার্থীরা দিন শেষে আসলে প্রগতির কথা বলে, দিন শেষে বঙ্গবন্ধুর কথা বলে, দিন শেষে স্বাধীনতার সপক্ষে রায় দেয়, এবং সাধারণ শিক্ষার্থীরা ভালো এবং খারাপকে বিচার করতে জানে। কিন্তু ক্ষমতার রাজনীতিতে আমরা আসলে আমরা যদি মানে যেরকম হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমও বঙ্গবন্ধুর কথা বলছে, এইরকম ব্যাপারটা। হ্যাঁ জি। or the people who broke the Shohid Minar this morning or yesterday. শোনো, সাধারণ শিক্ষার্থী বলে কোনো কিছু নাই। সাধারণ শিক্ষার্থী মানেই হচ্ছে ছাত্র শিবির। তোমাদের এই যে আইডিয়াটা যে there is something called সাধারণ শিক্ষার্থী, it is a totally wrong idea. মানুষ না, কিন্তু এখানে আমি আমার নিজের ব্যক্তিগত অভিমত, হিউম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। প্রত্যেকের একটা আদর্শ আছে, সেই আদর্শ অনুযায়ী তারা চলে এবং সেই আদর্শ ডিক্টেট করে তুমি স্বাধীনতার পক্ষে না স্বাধীনতার বিপক্ষে। সাধারণ শিক্ষার্থী বলে কেউ কোনো কিছু নাই। ফেসবুকের প্রতিটা ইউজার রাজনৈতিকভাবে একটি আদর্শের অধিকারী। কেউ যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, তার মানে হচ্ছে সে জামাত শিবির, সে তার রাজনৈতিক আদর্শ প্রকাশ করতে চায় না। তুমি যদি তোমার রাজনৈতিক আদর্শে বিশ্বাস করো, তুমি যদি কোনো আদর্শে বিশ্বাস করো, সেই আদর্শকে তুমি অলওয়েজ হোল্ড আউট করবা। তুমি যদি বলো আমি নিরপেক্ষ, সেই কথাটা ভুল, কারণ তুমি সবসময় একটা পক্ষ অবলম্বন করতেছো। দিস হোল আইডিয়া অফ সাধারণ শিক্ষার্থী ইজ বাঞ্চ অফ বুলশিট, শর্ট শিট দ্যাট ইউ গাইজ হ্যাভ বিন ফিডিং পিপল ফর ওভার লাস্ট 16 years. সাধারণ শিক্ষার্থী বলে কেউ কিছু নাই। There is not a single human being in Bangladesh who is not politically conscious and relate to a political party. কুয়েটের সাধারণ শিক্ষার্থী ছিল আসলে শিবির। হ্যাঁ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হচ্ছে শিবির। সাধারণ শিক্ষার্থী বলে কোনো কিছু নাই। সাহিত্য সংগঠন কিছু বলে নাই। সাহিত্য সংগঠন যদি বলো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে গোলাম আজমের জীবন যেমন দেখেছি সেটা কি সাহিত্য নাকি বাঞ্চ অফ বুলশিট, তুমি যদি সেগুলি না ডিক্টেট করো, তোমার ছাত্রলীগের রাজনীতি তুমি যা বোঝো সেটা ভুল। তোমাদের এই জায়গাটা সমস্যা। তুমি মাইন্ড করো না ছোট ভাই, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। এক মিনিট একটু যদি আমার কথা একটু শুনতেন তাহলে আসলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারতেন। বলো প্লিজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্মম বাস্তবতা, যেমন যারা শিবির করছে তারা কিন্তু শিবির পরিচয় দিচ্ছে না যে আমি শিবির। আপনার সাথে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরছে, ফিরছে, আপনার ইনফরমেশন গ্যাদার করছে, বাট সে কিন্তু পরিচয়টা দিচ্ছে না যে সে সরাসরি শিবিরের সমর্থক বা শিবিরের কর্মী। তুমি কি আশা করো সে তোমাকে চিঠি লিখে জানাবে যে আমি শিবির? না না না, তোমাকে আপনারা আলামিন জানি না ওই 2006 সালে ওর বয়স কত ছিল। আমি যদি পার্সোনালি একজন মানুষের সাথে 2 মিনিট কথা বলি, আমি বুঝে নিব সে কোন। আমি যখন ট্যাক্সিতে চলি তখন 1-2 মিনিট কথা বলি, তখনই আমি বুঝে যাই সে কোন লাইনের। আমি যখন রেস্টুরেন্টে খাইতে যাই, যখন 1-2 মিনিট কথা বলি, আমি বুঝে যাই সে কোন লাইনের। হ্যাঁ, তো একটা ছেলে আমার সাথে থাকবে, খাইবে, ঘুমাবে, সে শিবির হবে আর আমি বুঝতে পারবো না। তাইলে আমি আলামিন তোমাকে বলবো যে তোমরা ছাত্রলীগ করছো নাম মাত্র, তোমাদের মধ্যে ছাত্রলীগ করার যে আদর্শ ছিল না। ছিলে তোমার সাথে থাকবে কিন্তু শিবির করবে, তুমি ধরতে পারবে না, ইম্পসিবল। শিবিরের এত বড় ক্ষমতা হয় নাই যে একজন ছাত্রলীগের আমি আমার কথা বলি, আমি একজন অরাজনৈতিক কথা বলেছি যে অরাজনৈতিক এবং সাধারণ শিক্ষার্থী এই না। আমাকে একটু বলতে দেন, আমি বলি আমি কেন আমি ফ্লোরটা কেন নিলাম। আমি বলি আলামিনের জন্য নিলাম বিষয়টা, আদরে নিতাম না। ধরেন আপনি যখন খেয়াল করে দেখবেন, যখন আপনি ডাইনিং রুমে ভাত খাইতে বসবেন, আপনি আমার ইউনিভার্সিটি লাইফের কথা মনে আছে,
আমি আমি এই যে আমি স্টিলের গ্লাস, আমার বাসায় তো স্টিলের গ্লাস, আমি যখন পানি খাইতে যাইতাম, আমি তো দাঁড়াই পানি খাইতাম, পাশের একজন আমার এক ফ্রেন্ড, সে ছাত্রলীগই করতো, আমাকে বলতো দোস্ত দাঁড়াই পানি খাওয়া ঠিক না, বসে খাও। আমি কেন, কি সমস্যা? সে বলতো আদিসে আছে, কি জানি একটা আছে। তো আপনি বুঝেন, সে ছাত্রলীগ করলো, আমি কিন্তু ধরে নিছিলাম যে ভাত খাবে বিসমিল্লাহ না বলে খাবে না। না, এগুলো ধার্মিক বিষয়, কিন্তু শিবির ধরতে গেলে এগুলো ভাই পান্তাবাদ, ভাই পান্তাবাদ। এই দাঁড়ায় প্রস্রাব করিস না, দাঁড়ায় প্রস্রাব করলে সমস্যা, ওকে, তখনই আমার ব্রেনে হিট করবে কাহিনী কি, কিছু একটা আছে। হাজার হাজার টিপস আছে যেগুলাতে ধরা যাবে সে শিবির, সে কোনো না কোনো একটা দেশে ধরা খাবে, কোনো না কোনো। এইখানে সুশান্ত দা সবাই কথা বলছেন, আমি একটু ইন্টারজেক্ট করি, সেটা হচ্ছে যে আই এম ফিনিশ সরি, আমি একটু ইন্টারজেক্ট করি। কিন্তু যেটা ব্যাপার আসলে আমরা মনে হয় সবাই বা অনেকেই যেটা বুঝতে ব্যর্থ হচ্ছি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে যখন ছেলেমেয়েরা পড়তে আসে, এটা মানে 20 বছর বয়সের পরে আসে, তার মানে তার আগে আরো 15 বছর বা আরো 13 বছর কম করে হলেও তারা তাদের জীবন গ্রামে বা কোনো একটা জায়গায় বা শহরে বেড়ে উঠছে। এই বেড়ে ওঠার পিছনে ধর্ম এবং জামাত শিবিরের ইনফ্লুয়েন্সটা কিরকম, সেই পার্টটা কিন্তু আমরা এখানে ইগনোর করতেছি। এই যে ব্রেন ওয়াশটা হচ্ছে আপনার রুট লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং এই মানে সেই 2 মুঠো চাল দিয়ে জামাত শিবিরের সংগঠন চলে, সেইখান থেকে যখন ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে আসতেছে, সবাই কিন্তু এটা আপনার মতো বুঝতে পারবে না। না এইটা ঠিক আছে কেমিক্যাল, কিন্তু আমাদের আলামিন ভাই তো স্কুল বিষয়ক উপদেষ্টা, এইখানে আমার পয়েন্ট। না স্কুল বিষয়ক উপদেষ্টা বলেই তো এটা তার হাতে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। এইজন্যই তো এটা গুরুত্বপূর্ণ, কারণ স্কুল থেকে যখন জামাত শিবির তাদেরকে ব্রেন ওয়াশ করতেছে, আমরা কেন বা ছাত্রলীগ কেন তার পাল্টা কাউন্টার দিতে পারতেছে না? আমি তোমাদেরকে বলে পাল্টা কাউন্টার দিতে পারছি না, কারণ this fallacy that we believe in, that there is something called সাধারণ শিক্ষার্থী, this is a fallacy, this is a lie, this is a fantasy, there is something called সাধারণ শিক্ষার্থী। ওই যে তোমার ডাক্তার ওই আলামিনকে এখন একটু ফ্লোর দিয়ে আমরা অনেক বকছি ওরে, বকার কোনো কিছু না, এটা মানে আমি এভাবে বললাম আলামিনী আমাদেরকে একটু ব্যাখ্যা করুক যে ছাত্রলীগ কেন ব্যর্থ হলো, কেন তারা 16 বছরে আইডেন্টিফাই করতে পারলো না, শিবির আইডেন্টিফাই করতে পারো না, তোমরা এটা তোমাদের ব্যর্থতা, ভাই এটা স্বীকার করে নাও। এক করতে আমার সামনে কেউ শিবির করবে, আমি ছাত্রলীগ করব, আমি ধরতে পারবো না, কোনো না কোনো ক্লু সে দিবেই, যে ক্লুতে সে ধরা খাবেই। এটা আমরা বললাম কেপি টেস্ট সে ধরা খাবেই, ঠিক আছে? ওই কেপি টেস্টের এক্সপ্লেনেশন পরে আমরা দিব। কেপি টেস্টে সে ধরা খাওয়ার কথা একটা না একটা। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে অবশ্য, আমি ওকে একটু নিচ্ছি, তারপরে আমরা একসাথে আলোচনা করবো। আমরা আজকে দেখতে চাই তোমরা ঢাকা ভার্সিটিতে কি ছাত্রলীগ করছো, এটা আমাদের দেখার দরকার আছে আসলে। আমি নিচ্ছি একজনকে, ইন্দ্রনীল। ইন্দ্রনীল আছো? ইন্দ্রনীল, ঢাকা ভার্সিটিতে ওরা কি ছাত্রলীগ করছে এটা জানতে হবে তো সাদ্দাম ইন্টারনেট থেকে। এদের সমস্যাটা হচ্ছে তোমার রব্বানিও ভাবে যে there is something called সাধারণ শিক্ষার্থী। আচ্ছা ডাক্তার, আমাদের সাথে নতুন একজন আছে, আমাদের সাথে রনি ইন্দ্রনীল, তুমি তোমার পরিচয় দিতে পারো, পরিচয় দিয়ে পরিচয় দাও শুধু, তারপরে আমরাই তোমাকে প্রশ্ন করবো। হ্যাঁ ইন্দ্রনীল, ক্যারি অন। হ্যাঁ, আমি ইন্দ্রনীল দেব শর্মা রনি, ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। ওকে, গুড। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেক পরে মাত্র জয়েন করছি, এর মাঝখানে আরেকটা ফোন আসার কারণে লাইন কেটে গেছিল। আমি মানে আলোচনার কিছু বুঝতে পারিনি, আমাকে যদি কিছু সময় দিতেন আগে একটু বুঝে নিতাম আসলে কি নিয়ে আলোচনা করছি। না বুঝার কিছু নাই, এখানে পসিবলি তোমার কলিগ আলামিন আছে, আর সুহাগ আছে, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কোন একটা ডিস্ট্রিক্টের। আমরা আসলে আলোচনা করতেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কেন শিবির আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছিলাম যে আমি একটু কারেকশন করি, শুধু ঢাকা ইউনিভার্সিটিতে না, বলা যায় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানে। তো যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আমরা যেমন আলামিন, সে স্কুল বিষয়ক সম্পাদক ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, অনেক ডিবেটিং করছে, তো বাথরুম দপ্তর সম্পাদক ছিল। তো কোনো একটা ফোন মনে হয় ডাবল হচ্ছে, তো যদি মিউট করতাম। ওকে ফাইন। তো আরেকটা মনে হয় কোনটা, সুহাগ? এবার ঠিক আছে। সুহাগের মনে হয় 2 ফোন।
একটা ফোন বন্ধ করো। ওকে, তো আলোচনার মূল বিষয়বস্তু আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আমরা তো একজন মানুষের সাথে আধা ঘন্টা কথা বললে বুঝতে পারি যে এটা অন্য লাইনের। তো তোমরা ঢাকা ভার্সিটিতে পড়ো, মেধাবী ছাত্র, তোমরা কেন্দ্র রাজনীতি করছো, তোমরা কেন আইডেন্টিফাই করতে পারলা না সে শিবির এত বড় মহা গাছের গুড়া, আমরা সিলেটে ভাষায় বলে মহা গাছের গুড়া হয়ে যায় না যে আইডেন্টিফাই করা যাবে না। আদার ক্লু আছে যেগুলোতে ধরা যায় এটা শিবির, আদার ক্লু আছে, ঠিক আছে? তো তোমরা কেন এটা পারলা না? এটা তো তোমাদের ব্যর্থতা নাকি তোমরা নিজেরাই শিবির? এইটার উত্তর আজকে আমাদের হ্যাঁ, এটাই সুহাগ, ইন্দ্রনীল, আলামিন। তো এইটার উত্তর তোমরা আমাদেরকে দাও, আমরা বুঝি কাহিনীটা কি। যদি ইন্দ্রনীল নতুন আসছো, ইন্দ্রনীল বলো একটু আমাদেরকে। হ্যাঁ দাদা, ওই যে বিষয়টা হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দিলেই এই ব্যাখ্যাটা আপনি বুঝতে পারবেন। মানে আমাদের ভুল আছে, নিঃসন্দেহে অনেকগুলো ভুল আছে, কিন্তু ধরেন কোন একজনের বিরুদ্ধে অভিযোগ আসছে, আমরা বললাম সে অভিযুক্ত। আমি গত কমিটির কথা বলছি, যেখানে হচ্ছে আমাদের শোভন ভাই আর রাব্বানি ভাই ছিল আর কি। সেই জায়গাটা বলি যে একজন সুপারিশ আসছে, একজন বড় আমলীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ছিলেন উনি। তো ওনাকে বলা হলো যে এই ছেলেটার বিষয়ে একটা অভিযোগ আছে। তো যেটার কাউন্টার ফিডব্যাক আসলো শোভন ভাইয়ের কাছে, সেটা আমি দেখছিলাম যে সমস্যা নাই, ওর কোনো সমস্যা নাই। তখন আমরা কি করব, এটা একটা বড় বিষয় থেকে যায় আর কি। এক, দুই হচ্ছে যখন বলা হয় যে ওর ওইখানে একটা লেখা ছিল যেখানে ছাত্র শিবির যা করে বা শুরুতে ছাত্র শিবির করতে তারা লিখছে, তখন দেখা গেছে যে উনি বলছে সেখানে আমার বোনও লেখা লিখছিল। তখন আমরা কি করবো? মানে এটা একটা বড় বিষয় আছে। শোনো, তোমাকে আমি একটা ছাত্রলীগের স্বাধীনভাবে কাজ করতে পারছে আসলে। আচ্ছা, তুমি সার্জিস আলম, তোমার সার্জিস আলমকে দেখে কি কখনো মনে হয়েছে, এবার জানি সার্জিস আলমের ইভেন এখনকার ডেমন দেখে কি মনে হয় যে সে কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করে? তুমি সার্জিস আলমের জাস্ট বাহ্যিক আচার আচরণ দেখো, তাতে তো বোঝা যায় সে যা বলে সমস্ত কিছু প্রি প্ল্যান্ড এবং অনলি সার্ভ সার্জিস আলম। তোমরা এই জিনিসটা কেন বোঝার চেষ্টা করো যে সাধারণ শিক্ষার্থী বলে কেউ নাই? এই জিনিসটা কেন তোমরা কখনো দেখো না? আমরা এই কথাটাই বলতে চাইছিলাম যে অতীতে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে লেখালেখি করছে বা বিভিন্ন জিনিসের সঙ্গে ইনভলভ ছিল, তাদেরকে আমরা কেন নিচ্ছি? মানে কথা বললে অনেক কথাই চলে আসে। এখন আমরা সাবেক হয়ে গেছি, বর্তমানদের নিয়ে কথা বলা উচিত নয়। তারপরেও অপ্রাসঙ্গিক ভাবে কিছু কথা আসে যে এদের মধ্যে অনেকেই হচ্ছে বাম সংগঠন বা এই ধরনের ঘটনার সংগঠনের সঙ্গে সংযুক্ত ছিল, যাদেরকে আমরা টপ লেভেলে বসালাম। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ কি মানে বিন্দুমাত্র অবগত ছিলেন না যে এরা আগে অনেকেই বাম রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল? মানে এই প্রশ্নগুলো আমরা কাকে করব? মানে এইরকম বিষয় ছিল না। আমি একটা জিনিস সবসময় বুঝি যে ছাত্রলীগ আসলে যত বড় শক্তিশালী সংগঠন আমরা ধরি না কেন, দুইটা পয়েন্ট আমার কাছে মনে হয়, যেটা আমি নিজে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের। প্রথম কথা হলো যে আমরা নিজেরা যথেষ্ট স্কিল ছিলাম না আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, আর দ্বিতীয়ত আমরা স্বাধীন ছিলাম না, মানে আমরা স্বাধীনভাবে রাজনীতিটা করতে পারি নাই। দুইটা বিষয়। কিন্তু আমি পার্সোনালি আমার ইউনিটে যদি আমি একটা ছাত্রকে আইডেন্টিফাই করি যে সে শিবিরের, এবং ইন দ্যাট কেস আমার উপরে যতই চাপ আসুক, আমার তো মনে হয় না আমাকে কনভিন্স করা সম্ভব যে তাকে কন্টিনিউ করার। আমি আমার এক্সাম্পল দিই। আমি সাদালা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, মোটামুটি পাওয়ারফুলি ছিলাম বলা যায়। হ্যাঁ, নিজেকে বেশি বড় বলছি না আমি, কিন্তু আমি যখন বলছি যে দোস্ত এটা লক্ষণ তো খারাপ, হ্যাঁ, আমরা সাথে সাথে কিন্তু লোকাল লেভেলে খবর নিছি, তার 14 গোষ্ঠী খবর নিছি, এবং আমরা বুঝছি যে লাইনের লোক না। আমরা ঠিক আছে আমাদের সাথে ছিল, কিন্তু আমরা সাইডে রেখে দিছি তাহলে কোনো সময় আমাদের কোর আলাপ আলোচনা আড্ডায় তাকে নেই। এবং এই যে আজকে 2025-এ আসে, কিন্তু ঠিকই আমরা দেখি সে ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখে, কিন্তু একসময় সে দাদা বলতে অজ্ঞান ছিল আমার। হ্যাঁ, কিন্তু আমরা জানতাম ওকে তুমি আমাকে দাদা বলো ঠিকই, কিন্তু তুমি আমার লোক না, তাকে আমরা কোনোদিন পদ্ধতি নেই। রনি যেটা বলছে এটার প্রেক্ষিতে বলি, এবং সুশান্ত দা যেটা বলছে অভিজ্ঞতার আলোকে, যে একটা সময় ছাত্রলীগের মধ্যে যেই রাজনৈতিক চর্চাটা ছিল, এটা কিন্তু এখনকার ছাত্রলীগ ধারণ করে না আমি মনে করি। কারণ আমাদের তখন মূল ছিল শেখ মুজিবের সবার উপরে, তারপর শেখ হাসিনা, এই তো বঙ্গবন্ধু চার নিছি, মুক্তিযুদ্ধের চেতনা, দ্যাটস ইট, এর বাইরে আমরা কাউকে পুষি না। আমার সময় আমি বলি যে 86-তে চিটাং মেডিকেল কলেজে তখনকার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেন্ট্রালের মঞ্চ থেকে নামায় দেওয়া হয়েছে। কি কারণে? ভুল কথা বলছো বলে, এরশাদ আমল, ঠিক আছে? তো ওই হেডমটা আমরা রাখতাম নীতির প্রশ্নে।
বঙ্গবন্ধুর কথা কি নীতির প্রশ্নে আপোষ চলে না। পিয়াল ভাই, আমি এখানে একটুখানি ইন্টারজেক্ট করে আমরা অন্য আলোচনায় যাব। সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ অনেক বড় একটা সংগঠন, এবং এই বড় সংগঠনের ভিতরে কিছু অংশ যে ওই আগাছা ঢুকবে না এটা আমি বিশ্বাস করি না, কিন্তু আমরা যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে যে এই আগাছার পরিমাণটা বেড়ে গিয়েছিল, মানে শিবিরের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গিয়েছিল। এটাই হয়তো আমাদের আজকের লম্বা আসতে কম্বল ঝাড় আর কি। না না না, আমার পয়েন্ট অন্যখানে। আমার পয়েন্ট হইলো, আমি যদি ছাত্রলীগের অরিজিনাল ছাত্রলীগে হয়ে থাকি, অরিজিনাল কোন একটা ই করছে কোথাও, মানে সুশান্ত দা বলতে যাচ্ছে আদর্শিক ব্যাপারটা অগ্রাহ্য করে আমি কিভাবে অন্য কারো উপর মানে প্রভাবিত হব। আমার মূল বক্তব্য হচ্ছে ভাই, আমি ছাত্রলীগ, আমি অরিজিনাল ছাত্রলীগ, আমার চোখের সামনে আর একটা শিবির ছাত্রলীগ হিসেবে থেকে যাবে, আমি ধরতে পারবো না, এটা আমার ব্যর্থতা। এটা আমি শিবিরের সফলতা বলবো না, আমি বলবো না আমাদের ব্যর্থতা। ছাত্রলীগের ঢাকা ভার্সিটির যারা বুঝতে পারে নাই সার্জিস আলম আমাদের লোক না, আসনাদ আমাদের লোক না, বা অন্যান্য যারা বা ওই দিন আমাদের লোক না, তাহলে এটা আমি এদের সফলতা আমি বলতে রাজি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমি মনে করি আমার চোখের সামনে 3 বছর 4 বছর 5 বছর একটা ছেলে চলাফেরা করবে, আমি ধরতে পারবো না সে শিবির, ইম্পসিবল ভাই। আমি রাস্তাঘাটে 2 মিনিট কথা বলে বুঝতে পারি এটা কোন লাইনের লোক। তো তোমরা ভাই কি ছাত্রলীগ করছো? তোমরা বলো যে এটা অমুক নেতা বলছে এই দিনে রাইকা দিছি, আমি বলবো ভাই সরি আছি ভাই, শিবির লক্ষণ খারাপ, আমি পারবো না কিছু করতে। তোমরা এই জিনিসটা কেন করতে পারো নাই? দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। এইটার উত্তর তোমরা 2 জন দিয়ে দাও আমাদেরকে আজকে, আর আমরা একটু শুনি। তারপরে আমরা আমাদের আসলে অনেক টপিক আজকে তোমরা যেহেতু আসছো আমরা একটু লেংদি করবো, কারণ আমরা আসলে জানতে চাই যে ঘটনা কি, তোমরা কি ইচ্ছা করে বলো নাই নাকি তোমরা নিজেরাই শিবির, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। না, উত্তরের সাথে এটাও যোগ করে দিবেন যে মানে ভবিষ্যৎ ছাত্রলীগের নেতৃত্বে যারা আসবে তারা শিবির বা অন্যান্য আগাছা থেকে দূরে রাখবে। না 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 না, আমি এদের কথা শুনতে চাই আসলে, আর কিছু না। দাদা আমি একটু কথা বলবো? শিওর শিওর, প্লিজ ক্যারি অন। মূলত আইজুদ্দিন ভাই এবং হচ্ছে পিয়াল ভাই যে প্রশ্নটা করতেছে, আসলে দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকার কারণে সংগঠনগুলোর দিকে প্রপারলি কেউ নজর দেয়নি, যে সংগঠনে মানে কিভাবে অনুপ্রবেশটা ঘটতেছে এই জিনিসগুলোর দিকে লক্ষ্য করেনি। এবং আমি যেটা মানে মোটামুটি দেখছি বিভিন্ন জনের কাছে, সেটা হচ্ছে যে যারা অনুপ্রবেশ বা ভিন্ন মতাদর্শের লোকগুলো আমাদের সংগঠনগুলোতে ঢুকতেছে, মানে শুধু যে ছাত্রলীগের মাধ্যম দিয়ে যে ঢুকতেছে এমন না, অনেকে যুবলীগে ঢুকছে, অনেকে সেবক লীগে ঢুকছে। তো এরা এত পরিমাণ তেল মারে, মানে আমাদের নেতারা বা আমাদের সংগঠনের যারা প্রধান বা দায়িত্বশীল, এরা মানে এই যে তেল মারতেছে বা বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে, এই জিনিসগুলোর কাছে এরা আসলে বিক্রি হয়ে যায়। এই কারণে অনুপ্রবেশে আমরা আমি অনেকদিন ধরে অনুপ্রবেশের বিরুদ্ধে লেখালেখি করছি, বিভিন্ন জনের এভিডেন্স দিছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। অনেকগুলো হয়তো প্রতিকার হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু অনেকগুলোরই ব্যবস্থা নেওয়া হয়নি। আমার যেটা মনে হয়েছে এখানে হয়তো বা কোনো অনৈতিক সুবিধা তারা নেয়। দুইটা ডিভাইসে ঢুকছো, একটা ক্লোজ করো, দুইটা ডিভাইসে ঢুকছো, একটা ক্লোজ করো। আচ্ছা, আমরা আসলে আমি ওই অডিয়েন্স থেকে কিছু কোয়েশ্চেন নিব, কিছু কোয়েশ্চেন হয়তো আমাদের এই আলামিন বলতে পারবে বা সোহাগও বলতে পারবে। আমরা আজকে একটু কমই উত্তর দিব আসলে, বেশ কিছু কোয়েশ্চেন আছে। আসলে কোয়েশ্চেন নিব নাকি আলোচনা কন্টিনিউ করব? হ্যাঁ, কোয়েশ্চেন নেন, কিছু কোয়েশ্চেন নেন। না, আমাদের কোয়েশ্চেনে ওরা বিব্রত হবে, সো পাবলিকের না বিব্রত না, দে আর স্মার্ট গাই, দে ক্যান আনসার, ইটস নট এন ইস্যু ভাই। ওকে, এটা কোনো সমস্যা না। আপনি যে শিবির বানায় দিলেন আলামিন না না না, আচ্ছা আলামিন, আমি আলামিনকে একটু ফ্লোর দিব, কমপ্লিটলি 2 মিনিট ফ্লোর দিব। আলামিন, আমাদের কথার প্রেক্ষিতে তুমি আমাকে বলো তোমরা কেন আইডেন্টিফাই করতে পারলা না? এটা কি তোমাদের ব্যর্থতা না তাদের সফলতা? আলামিন, তুমি যদি একটু তাড়াতাড়ি কথা বলো, দেখবে তুমি 2 মিনিটে 5 মিনিটে কথা বলতে পারবে। আমি প্রথমেই একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনি যেখানে বলেছেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা সবাই শিবির, বিষয়টা হচ্ছে শিবিরের থাকে হচ্ছে অধিকাংশ শিবিরে থাকে হচ্ছে গোপনে। এখন এই যারা গোপনে থাকছে তারা কি সাধারণ যে পড়াশোনার শিক্ষার্থী আছে তাকে ইনফ্লুয়েন্স করছে, তার সাথে বন্ধুত্বের খাতিরে, ইমোশনের খাতিরে, সম্পর্কের খাতিরে তাকে ইনফ্লুয়েন্স করছে কার বিরুদ্ধে?
সরকারের বিরুদ্ধে অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির বিরুদ্ধে। এখন এই যে ইনফ্লুয়েন্সের মাধ্যমে একটা ইউনিটি ক্রিয়েট হচ্ছে, এই ইউনিটির নাম কিন্তু সাধারণ শিক্ষার্থী। তার মানে পুরো সবাই যে শিবির বিষয়টা কিন্তু তা না, অনেকে কিন্তু এখানে মিসগাইডেড হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। আমি সেই কথাটা বোঝাতে চাচ্ছি। আরো একটা বিষয় হচ্ছে ছাত্রলীগের মধ্যে কিভাবে শিবির ঢুকলো, সেই কথাটা খুব সহজভাবেই কিন্তু আপনারা বুঝবেন। গত দু একটা কমিটিতে আমি দেখেছি যে আসলে মাঠের যারা রাজনীতি করেছে, অনেক দিন থেকে তারা রাজনীতি করে এসেছে, রাজপথে স্লোগান দিয়ে এসেছে, 2 বেলা ভাত খেয়ে না খেয়ে তারপরে প্রোগ্রাম করেছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগ, তারা এবং রাজনীতিটা খুব ভালোভাবে করতে চায়। দেখা গেছে যে তাদেরকে আমি আসলে তাদের যোগ্য পদ থেকে বঞ্চিত করলাম। আমি তাদেরকে পদ দিলাম যাদের আসলে খুব বেশি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, খুব কিছুদিন আগে থেকে রাজনীতি শুরু করেছে এবং নেতার খুব কাছে, নেতার খুব পছন্দের, এবং এই তারা যখন একটু ভালো ভালো পোস্ট পেয়েছে এবং যারা অনেক দিন থেকে ত্যাগী আদর্শিক কর্মী, তারা যখন একটু খারাপ পোস্ট পেয়েছে বা পোস্টই পায়নি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তখন কিন্তু একটা মনোক্ষুণ্ণতা দেখা দিয়েছে, ভেতরে ভেতরে একটা বিপ্লব কাজ করেছে, যার কারণে ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগ, ইউনিট গুলোতে ছাত্রলীগ একটু দুর্বল হয়ে পড়ে, এটা আমি স্বীকার করছি। এবং ছাত্রলীগের মধ্যে শিবির কিভাবে ঢুকেছে খুব সহজভাবেই আপনারা বুঝতে পারবেন যে শিবির কিন্তু প্রচন্ড শান্ত এবং বিনয়ের সাথে প্রচন্ড তেল মারতে পারে। একটু থামাই তোমাকে। ধরো একটা ছেলে বিনয়ী তেল মারতেছে, তুমি নিজেই বলতেছো, তার মানে তুমি জানো হাউ টু আইডেন্টিফাই দেম। দ্য মুভমেন্ট ইউ স্পট আমি তাকে আইডেন্টিফাই করতে জানি, তখন তুমি কি করতে, কিন্তু আমি যে নেতাকে নির্বাচিত করছি সেই নেতা করতে পারে কিনা এটা আসলে আমাকে আগে দেখতে হবে। আমি জানি, আমি একজন শিবিরকে 2 মিনিট কথা বলার সাথে সাথে আমি বুঝতে পারবো যে সে শিবির নাকি সে বাম নাকি সে সেকুলার, আমি খুব সহজে বুঝতে পারবো। কিন্তু আমি যে নেতাকে নির্ধারণ করছি, দায়িত্বে আমি পদায়ন করছি, সে বুঝতে পারে কিনা, সে জানে কিনা, তার সেই রাজনৈতিক যোগ্যতা সক্ষমতা আছে কিনা, এটা ভাববার বিষয়। ওকে, এক সেকেন্ড। তার মানে তুমি বলতেছো তুমি আইডেন্টিফাই করছো ঠিকই, কিন্তু মানে যে এটা মানে নেতা বানানোর ক্ষমতা আছে সে এটা পারে নাই নাকি? না, এটা আসলে সুশান্ত দা উনি যেটা বলতে যাচ্ছেন যে উনার মতো অনেকে হয়তো আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু মানে অ্যাকশন নেওয়ার জন্য বা নেসেসারি স্টেপ নেওয়ার জন্য যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা হয়তো তাদের বা উনার ছিল না। বড় নেতা যারা, তারা এটা বুঝেও বোঝে নাই বা করে নাই কোনো কারণে। আমরা এখন ইন্দ্রনীলের কাছ থেকে শুনি বিষয়টা। ইন্দ্রনীল, তুমি বিষয়টা কিভাবে দেখো আসলে বলো তো একটু। যারা কথা বলছেন না, কাইন্ডলি মাইকটা একটু মিউট করে রাখেন, তাহলে একটু ইকোটা কম হবে। আমি বিদায় নিচ্ছি। ওকে ওকে অমি ভাই, আপনি জান, আমরা আছি। ইন্দ্রনীল বলো তো বিষয়টা। দাদা, বিষয়টা হচ্ছে কি, আমরা যে বিভিন্ন পদ পদবি দিচ্ছি বা সিলেকশন করতেছি কাকে কিভাবে বানাবো, এই প্রক্রিয়াটা দিয়ে সমস্যা। মানে আমরা কি প্রক্রিয়া বানাচ্ছি এইটা আগে জানতে হবে। আমরা কেন্দ্রে পদ দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ে পদ দিচ্ছি, হলে পদ দিচ্ছি, আমাদের 251, 301, 121 এগুলো যখন পূরণ করতেছি, এই প্রক্রিয়াটাই চেঞ্জ না করলে এইগুলো আসলে ঠেকানো সম্ভব না। আমরা দেখছি দাদা ওই সময় 14 নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 13 শেষের দিকে বিভিন্ন হল কমিটি যখন পূর্ণাঙ্গ করতে যায়, অনেকেই সিবি জমা দিচ্ছিল না, যে তারা পদ চায়, সেটা ভয়ে হোক, আত্মরক্ষার জন্য হোক। কিন্তু যখনই সরকার চলে আসলো আওয়ামী লীগ, তখন মানে ছেলেগুলা নির্বাচনের আগ মুহূর্তে দিছিল, তারা অনেকেই ভালো পদ পায় না, ইভেন অনেকে পদ থেকেও বাদ গেছে। এটা অনেক হলেই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো মানে এই যে একটা গ্যাপ, মানে নেতা তৈরি করার যে প্রক্রিয়ার মধ্যে এই ফাঁক ফোকরেই তারা চলে আসে আর কি দাদা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ডাক্তার, আমি একটা তথ্য দিতে ভুলে গেছিলাম। আমাদের সাথে যে আলামিন আছে, সে তারা কিন্তু ওই 4 তলা থেকে ফেলে দিয়েছিল শিবির নাকি? এটা কি হয়েছিল ঘটনাটা একটু মিনিটে বলো তো একটু আলামিন। আসলে যখন 15ই জুলাই যখন সবাই রাজাকার বলে স্লোগান দিয়েছিল, এবং তার পরবর্তী দিনই কিন্তু বিভিন্ন হলে ওরা হামলা চালায়। এখন এই হামলার ভিতরে কারা ছিল? এর মধ্যে একদম
রত জঙ্গি সংগঠনের সদস্যরা তোমার সাথে কি হয়েছিল এটা একটু বলো, তোমার সাথে কি হয়েছিল? আমি হচ্ছে হ্যাঁ, আমি সারা রাত হচ্ছে হলের সামনে দাঁড়িয়ে পাহারা দিয়েছি, হল পাহারা দিয়েছি আমার ছাত্রলীগের সতীর্থদের সাথে। এবং ভোর যখন হয়ে যায়, সকাল 8টা 9টা যখন বাজে, তখন আমি রুমে গিয়েছি কাপড়টা চেঞ্জ করতে, এবং তখন আমার শরীরটা প্রচন্ড দুর্বল লাগছিল। আমি হচ্ছে শুয়ে যে একটু রেস্ট নিয়ে নিই, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তা আমার ঘুমটা ভাঙে হচ্ছে প্রচন্ড মানে ভাঙচুরের আওয়াজে। তখন আমি আমার রুমের ছোট ভাইকে কল দিলাম যে তুমি কোথায় আছো, আমি তো এখানে আটকা পড়েছি, যে কোনো ভাবে আমাকে সেভ করা যায় কিনা দেখো। যে ভাই কোনো সুযোগ নাই, আমি আসতে পারবো না। দেন আমি হচ্ছে আবার যে কোনো ভাবে শুয়ে পড়লাম। শুয়ে আমি হচ্ছে চোখ বন্ধ করে সময়টা যাতে অতিবাহিত হয়ে যায় সেই অপেক্ষা করলাম। এর মধ্যে আমি দেখলাম যে আমার চারদিকে 5-7 জন লোক পুরা ঘিরে ফেলেছে এবং আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমার 4 হাত পা ধরে একদম শূন্যে তুলে ফেলেছে। আমি জাস্ট বলতে পেরেছি, কারা আপনারা, কে আপনারা? আমাকে একদম 4 তলার বারান্দায় নিয়ে গেল এবং বারান্দা থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি নিচে পড়লাম। যখন আমি নিচে পড়ছি, আমি পা দুটো ছড়িয়ে দিলাম যে যদি আমি শরীরটা যে কোনো ভাবে বাঁচাতে পারি আমি বেঁচে যাব। এবং আমি পড়ার পরে আমি মৃত্যু যন্ত্রণায় গড়াগড়ি করছিলাম। আমি আমার চোখ থেকে আমি তাকানোর চেষ্টা করছিলাম যে কেউ একজন আসবে, আমাকে সেভ করবে, আমাকে হসপিটালে নিয়ে যাবে। কিন্তু অনেক পিপিলিকার মতো ছেলেরা ঢুকছিল। তা আমি দেখলাম যে অনেক মোটা সোটা লাঠি এবং রড। এটা কত তারিখে? এটা 17 তারিখ সকালে। 17 জুলাই? হ্যাঁ, জুলাই। আমাদের ওই 17 জুলাই ওই সময় মানে আমাদের ক্যাম্পাস গুলোতে পজিশন নাই, ঠিক না? জি। আচ্ছা, না ঠিক আছে। আমি দেখলাম যে আমি মানে মৃত্যু যন্ত্রণায় গড়াগড়ি করছি এবং আমার চারিদিকে হচ্ছে প্রায় 8-9 জন লোক জড়ো হয়ে গেল। তারা ক্যাম্পাসের শিক্ষার্থী কিনা আমি জানি না, আমি তাদেরকে কখনো দেখিনি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আলামিন, থ্যাংক ইউ। বুঝতে পারছি, ওকে, ফাইন, থ্যাংক ইউ। আসলে ওই গল্প শুনতে গেলে তো অনেক শোনা যাবে। ওকে আলামিন, আচ্ছা আমরা মনে হয় আমরা একটা নেক্সট টপিকে যাই একটু, নাকি? দাদা একটা টপিক ছিল, এটার ভিডিও আছে নাকি যে জামাতের লোককে প্রটোকল দিতে কে মারা গেছে? হ্যাঁ, দিচ্ছি। লালমাই উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, জামাতের আমির লক্ষ্মীপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বাগমারা উত্তর বাজারে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। আমি সহ সংগঠনের 10 থেকে 15 জন নেতাকর্মী সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিকের সাময়িক দায়িত্ব পালন করি। এক পর্যায়ে আমাদের কর্মী জসিমউদ্দিন বাস চাপায় মারা যান। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, বাস চাপায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দিশা পরিবহনের একটি বাস আটক করা হয়। নিহতের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। হ্যাঁ, ডাক্তার বলেন। কর্মী মারা গেছে না কোনো নিরাপত্তা কর্মী মারা গেছে আমি জিনিসটা জানি না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হয় জামাতের গেলম্যান মারা গেছে। না, যে কোনো মৃত্যু অত্যন্ত রকমের দুঃখজনক। আমি তোমার সেটা অবশ্যই ব্যক্তিগতভাবে আমি সেটা কষ্ট পাচ্ছি, কিন্তু এই লোকটা কি জন্য মারা গেল? জাস্ট একজনকে রাস্তায় সেফ প্যাসেজ দিতে গিয়ে? না, শফিকুরের গাড়িবহরকে সেফ প্যাসেজ দিতে গিয়ে জামাত কর্মী গাড়িতে পানি হতো, এটাই মূল কথা। এখন এই লোকের পরিবারের কি হবে? এই যে জামাতের শফিকুর তো নিশ্চয়ই দায়িত্ব নিবে না, কি একটা অদ্ভুত ব্যাপার। আমি এটা আপনাকে নিশ্চিত করতে পারি, জামাত খুবই শক্তিশালী সংগঠন এবং আওয়ামী লীগ যতটা না তার কর্মীদেরকে সাহায্য সহযোগিতা করবে, জামাত তার কয়েক হাজার গুণ করবে, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। and I think this is something আওয়ামী লীগ ছাত্রলীগ should learn from জামাত, believe it or not. It might sound like জামাতের প্রোটোকল দিতে গিয়ে কারো মেরে যাওয়া, এটা নিয়ে কি কোনো তদন্ত হবে না? সরকার কি কোনো নিবে না? কারণ এতে কোনো প্রোটোকল পায় না। এবং একে যে গাড়ি বহরকে সেফ প্যাসেজ দিতে গিয়ে যদি কেউ মারা যায়, সরকার কি তাহলে জামাতের নেতা কর্মীদেরকে এই বিষয়ে দায়ী করবে না? সেটা তো প্রশ্ন থেকে যায়। আমি সেই প্রশ্ন আমরা করতে পারি, রাইট? মানে আরেকটা টপিক আছে আমাদের, ওই যে ওই $29 মিলিয়ন যে পাইছে, সেই নাকি ইউনিসেফ সরকার নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করার কোন একটা পদে আছে। এ বিষয়ে একটা ভিডিও আছে আমাদের, আমরা একটু দেখি, দেন আমরা ক্লোজিং এর দিকে যাবো আর কি।
বদিউল না কি না, ওটাই ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক, সেই আব্দুল আলিম। তো এটা নিয়ে তো তোমার ইয়া নাই, আমেরিকান নাগরিক আলী রিয়াজ তোমার সংবিধান ইয়া এই কয় টাকা পাইছে ইউএসএইড এর আমার জানার খুব ইচ্ছা। তোমরা ব্র্যাকের কথা আমরা বলছি, ব্র্যাক $18 মিলিয়ন পাইছে, তারপর সমস্ত স্টুডেন্টদেরকে লালাই দিচ্ছে তাদের প্রেসিডেন্ট ভাইস চ্যান্সেলর নিয়ে। তো তোমার এই $29 মিলিয়ন তো যারা পাইছে তারা ইউনুসকে ক্ষমতা আনার জন্য কাজ করছে। ঢাকা আমেরিকান এম্বাসির যেই লোক এই তোমার টাকা পয়সা ইয়া করছে তার সাথে ইউনুসের ছবি আছে। পুরো ব্যাপারটা তো একটা মেটিকুলাস ডিজাইন, এখন এটা তো প্রমাণিত। আর তুমি দেখো গণশত্রু শফিকুল আলম পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে কথা বললো, ইভেন আমাদের মতো চুনোপুটি এটিম নিয়ে শফিকুল আলমের মন্তব্য থাকলেও ডোনাল্ড ট্রাম্পের $29 মিলিয়ন ব্যাপারে তোমার গণশত্রু শফিকুল আলমের কোনো বক্তব্য নাই। না দেখি কালকে যদি দেয়। আচ্ছা, আরেকটা ভিডিও আছে, এটা আসলে না দেখালি না, এটা ডাক্তারের জন্য আসলে আমাদের এখন যে কয়েকটা দুই একটা ঘটনা ঘটছে, এটাকে কেউ কেউ ব্লো আপ করে বলতে চাচ্ছেন যে দেশে সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গেছে। আমি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা খেয়াল করে দেখেন যে কি পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ফলে ঢালাও মন্তব্য করাটা মুশকিল। আবার বলছি, সমস্যা আমাদের তখনও ছিল, এখনো আছে। আমরা একদিনে বাংলাদেশটা বদলে ফেলতে পারবো না, রাইট? এটা থেমে নাই। এবং আমি তো মনে করি যে গত 15 বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিল্পকলা একাডেমির অধীনে, তার চেয়ে বেশি হচ্ছে সংখ্যায় এবং পরিমাণ এবং গুণে। না, এখানে আমি একটু বলতে হবে সুশান্ত দা আমাকে, সেটা হচ্ছে হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই হচ্ছে, এবং সেটা হচ্ছে কাওয়ালি, সেটা হচ্ছে আপনার ওই ওয়াজ মাহফিল, সেটা হচ্ছে তাফসির, সেটা হচ্ছে ওই মোল্লাদের আপনার কি বলে হালকায় জিকির, হালকা, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমি শুধু একটা কথাই ফারুকীকে বলবো, ফারুকী একটা গর্ধব, সেটা উচ্চ থাকুক ইন্টারমিডিয়েট পাস লোক আর কি বুঝবে। শুধু একটা উদাহরণ, লাল বলদ উদিচি তার একটা পথনাটক করতেছিল, সেই পথনাটক বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে একজন 21শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি করতেছিল চট্টগ্রামে, তাকে থাপ্পড় মেরে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সংস্কৃতি চর্চা খুব সম্ভবত আপনার বেডরুমে হচ্ছে তিশার সাথে অন্য কারো। আমার এগুলি বলতে ভালো লাগে না, কিন্তু আপনারা এগুলি বলতে বাধ্য করেন। আপনি এবং তিশা বাংলাদেশের কুইসলিং, এবং এই কুইসলিংদের একদিন বিচার হবে দেশ এবং জাতি নিজেদের স্বার্থে ধ্বংস করার জন্য। বি কেয়ারফুল। আচ্ছা, ওই ডাক্তারের কাছে একটা কোয়েশ্চেন অনেকজন দিচ্ছে একজন, খালেদ মহিউদ্দিন এটিমের উপরে কেফা কেন? ডাক্তারের কাছে জানতে চাই, এটা কি করছে খালেদ মহিউদ্দিন? কি বলছে, আবার নতুন কিছু বলছে নাকি? খালেদ মহিউদ্দিন আর ডাক্তার আইজউদ্দিন তো একই দেশে থাকে, মানে সেই কারণে ডাক্তার খালেদ মহিউদ্দিন আর আমি তো আসলে জড়ুয়া ভাই, জাস্ট ডিফারেন্ট মাদার। আমাদের মধ্যে একজন সত্য কথা বলে, একজন মিথ্যা কথা বলে। খালেদ মহিউদ্দিন মিথ্যা কথা বলে, আমি সত্য কথা বলি। সো আমাদের মধ্যে সত্য মিথ্যার লড়াই তো থাকবেই। খালেদ মহিউদ্দিন হচ্ছে গিয়ে আপনার চিরাচরিত বাংলাদেশি গুড বয়, সারা জীবন মিথ্যা কথা বলবে, সারা জীবন নিজেকে মুখোমুখি করবে, তারপর দাবি করবে আমি জনগণের জন্য এগুলি করছি। এরা ক্যারিয়ার ছাড়া কিছু বোঝে না, রূপার থংকা ছাড়া কিছু বোঝে না। এরা ভাব করে এরা সত্য কথা বলতেছে, কিন্তু দিন শেষে এদের কথায় মিথ্যার কোনো শেষ নাই। At the end of the day, Khaled Mohiuddin represent the corruption that Bangladesh is. শুধুমাত্র করাপশন আমরা তখনই দেখি যখন আওয়ামী লীগ জড়িত থাকে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে ধোয়া তুলসী পাতা, এঞ্জেল। আওয়ামী লীগ ইজ দ্য ডেভিল, এন্ড দ্যাটস ওয়াই উই আর হান্টিং ডেভিল রাইট নাও। যখন হাসনাত আব্দুল্লাহ লোকসমুখে বলছে যে সচিবালয়ে আগুন লাগাই দিব। সো এগুলি বাদ দেন। খালেদ মহিউদ্দিন আপনাদেরকে রিপ্রেজেন্ট করে, আমাদেরকে রিপ্রেজেন্ট করে না, সত্যকে রিপ্রেজেন্ট করে না। আমরা দিকে যাচ্ছি। আমার মনে হয় আমি প্রথমেই আমি একটু ধন্যবাদ দিয়ে দেই আলামিনকে, অনেক ধন্যবাদ। আলামিনকে ডাক্তার শুনছেন হয়তো, ওকে চারতলা থেকে ফেলে দিয়েছিল 17 জুলাই, এখনো সে অসুস্থ। ইন্দ্রনীল আজকে কথা বলার সুযোগ পায় নাই, হয়তো প্রিপেয়ার্ড না। সুহাগ কিছু কথা বলছে, কিন্তু আমাদের শোর একটা স্টাইল আছে। আপনারা যারা জয়েন করছেন তিনজনকে বলি, উই হ্যাভ টু টক ভেরি ভেরি টু দ্য পয়েন্ট। স্টোরি শোনার টাইম আমাদের নাই ব্রাদার্স। আমাদেরকে খুবই, আমরা যেভাবে কথা বলি আমাদের সাথে অনেকে এসে আরাম পায় না, কারণ আমরা ওই 52 ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা সংগ্রাম, 90-এর গণঅভ্যুত্থান, এই গল্প আমরা শুনতে আগ্রহী না। মানে আগ্রহী না বলতে, এইগুলা বলতে শুনতে সময় নষ্ট করতে আগ্রহী না। আমাদের এখানে আপনারা অল টাইম স্বাগতম, যে কোনো সময় আসবেন, বাট কথা বলতে হবে ভেরি ভেরি টু দ্য পয়েন্ট। এটি আমাদের স্টাইল। আমাদের এখানে আসলে এভাবেই বলতে হবে আর কি, মানে পেছানো যাবে না।
দ্যাটস দ্য থিং। হাউএভার থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকদিন আপনাদেরকে ডাকবো, আমাদের সাথে থাকবেন, নিয়মিত থাকবেন এই আশা করি আমরা। এই বলে আমি আমার ক্লোজিং কথা বললাম। ডাক্তার যদি ক্লোজিং দেন, কেমি ভাই শেষ করতে পারেন। আমি একটু বলি, ডাক্তার বললে শেষে বলবে, সেটা হচ্ছে আলামিন ভাই। না আসলে আলামিন ভাইয়ের থেকে আমি একটু বেশি শুনতে চাচ্ছিলাম ওনার ওই 17 জুলাইয়ের ঘটনাটা। এটা খুবই হৃদয় বেদরক এবং আমি সত্যি মানে আপনার প্রতি কিভাবে বলবো আর কি, সহমর্মিতাই বলেন আর সহানুভূতি বলেন প্রকাশ করছি আন্তরিকভাবে। আমি মানে খুবই দুঃখিত এবং খুবই মর্মাহত যে আপনার সাথে এটা হয়েছে। আরো অনেকের সাথে হয়েছে, আপনি হয়তো জীবনে বেঁচে আছেন, এটাই হয়তো আপনার জন্য এখন বড় পাওয়া। তবে সেই গল্প আমরা হয়তো কোনো আর একদিন শুনবো। আপনি নিশ্চয়ই আমাদের সাথে আসবেন এবং সাথে ইন্দ্রনীল উনি আছেন, আর একজন সোহাগ ভাই উনিও আছেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকবেন এবং আমরা আশা করছি কোনো একদিন আপনাকে নিয়েই হয়তো আমরা একটা কথা বলবো অল্প সময়ের জন্য, যেদিন আপনি আপনার ঘটনাটা, আপনার কি বলে অভিজ্ঞতাটা, সেই দুর্বিষহ অভিজ্ঞতাটা আরো সুন্দর করে সবার সামনে তুলে দেবেন। আমিন ভাই ধন্যবাদ। আলামিনকে কিন্তু গেমি ভাই নেত্রী নিজেও দেখতে গিয়েছেন সম্ভবত, আমি যেটুকু জানি হাসপাতালে। ওকে নিয়ে আমরা হয়তো আরেকদিন শুনবো পুরো গল্প। আমি সেটাই বলতে চাচ্ছি যে আমরা আরেকদিন সময় করে শুধু আপনাকে নিয়েই শুনবো হয়তো বা। আচ্ছা আমি শেষ করি। এইমাত্র খবর আসলো যে ধানমন্ডি আর শঙ্করে নাকি ডাকাত আতঙ্ক শুরু হয়েছে, লোকজন নাকি রামদা এবং দা নিয়ে ঘুরছে, ডাকাত আতঙ্ক মসজিদ থেকে মাইকিং হচ্ছে। তো ধানমন্ডি এবং শঙ্করে যদি আমাদের কোনো শ্রোতা থাকেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা দোয়া করতেছি। ইউনূসের বাংলাদেশে এখন দোয়া ইউনূস পড়া ছাড়া কোনো উপায় নাই। সকলে দিন রাত দোয়া ইউনূস পড়তে থাকেন, এছাড়া আর কোনো উপায় নাই। আপনাদের বাঁচাতে কেউ আসবে না। যদি বাঁচতে হয় নিজের অধিকার রক্ষায় নিজেদেরকে সচেতন হতে হবে। ধন্যবাদ বাংলা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। জয় বাংলা।